আচ্ছা, ওকে, লেট মি চেক লাইভটা কি শুরু হয়ে গেছে, একটু দেখিনি। আচ্ছা, লাইভটা শুরু হয়ে গেছে। আচ্ছা, তো আজকের ক্লাস হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব। যদিও আমাদের হচ্ছে এই চ্যাপ্টারের হচ্ছে মেইন জিনিসগুলা পড়ানো শেষ। এখন হচ্ছে আমরা খুঁটিনাটি কিছু জিনিস আলোচনা করব যেগুলা থেকে হচ্ছে তোমার কোশ্চেন আসে। তো শুরুতেই হচ্ছে কে কোথা থেকে হচ্ছে আমাদের সাথে লাইভে জয়েন করছো আমাকে একটু জানাও। কে কোথা থেকে হচ্ছে লাইভে জয়েন করছো, আর সবাই নিজের ফ্রেন্ডদেরকে মেনশন দেওয়া শুরু করো। বেশি বেশি করে ফ্রেন্ডদেরকে মেনশন দাও। আচ্ছা, যাই হোক, তো আজকে আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে বেসিক্যালি আমরা তোমার বরক্রিয়া সূত্রটা যে পড়ছি সেই সূত্রটা হচ্ছে কিছু অ্যাপ্লিকেশন দেখব। তারপর হচ্ছে আমরা তোমার বলের গাত বল এই জিনিসগুলো নিয়ে জানবো, এবং সব শেষে হচ্ছে তোমাদেরকে কৌণিক গতি এবং রৈখিক গতির সাথে যে সম্পর্কগুলা, নর্মালি তোমরা এসব জিনিস হতে পারো যে কৌণিক গতি রৈখিক গতির যে সম্পর্কগুলো এসব জিনিস তোমরা পারো, কিন্তু তারপরও হচ্ছে এই জিনিসগুলা হচ্ছে তোমাকে একটু সহজভাবে কিভাবে মনে রাখতে হবে সেই জিনিসটা আমি দেখাই দিব। ওকে, তো আশা করি কারো প্রবলেম হবে না, সবাই ভালোভাবেই বুঝতে পারবে। আচ্ছা, তার আগে একটু আমাকে জানাও যে অর্থাৎ লাইভটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, আমার বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, অথবা হচ্ছে আমার ভয়েসটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর হচ্ছে আর একটা জিনিস যেটা হচ্ছে যে গতকাল থেকে হচ্ছে মোটামুটি তোমার মানে 70-80 জনের মতো রেজিস্ট্রেশন করে শুধু মেসেজ দিচ্ছে। ওরা হচ্ছে রেজিস্ট্রেশন করছে, মেসেজ দিচ্ছে, তো দেখা যাচ্ছে যে আমার বিকাশ যে নাম্বারটা দিছি ওটা লিমিট শেষ হয়ে গেছে। তো যাই হোক, আমি এখনো মোটামুটি কারো মেসেজই আসলে দেখি নাই। তো কারো কারো মেসেজ এখন পর্যন্ত আমি দেখি নাই। যদি এখনো আমি ডিসিশন নেই নাই যে আসলে কি তো তোমার ক্লাসটা হচ্ছে কি আমাদের যে প্রাইভেট গ্রুপে নেব কিনা, বা হচ্ছে তোমার যে পাবলিকলি সবার জন্য নেব কিনা। তবে আমার উদ্দেশ্য হচ্ছে আমি হচ্ছে যে সবাইকে শিখাইতে চাই। আমার কথা হচ্ছে যে তো মানে সবাইকে শিখাবো। এর মধ্যে হচ্ছে যারা আমার কাছে রেগুলার ক্লাস করছে, আমি দেখছি তারা রেগুলার লাইভে ছিল, রেগুলার হচ্ছে নোট করে পোস্ট করছে, তাদেরকে হচ্ছে আমি নর্মালি ফ্রি অ্যাক্সেস দিয়ে দিছি। এখন তো আশা করি তোমাদের এই এই বিষয়গুলো নিয়ে এখনো আসলে আমি এই ওইভাবে ডিসিশন নেই নাই। তো যেটাই হোক, যদি আমাদের প্রাইভেট গ্রুপে হোক বা তোমার হচ্ছে পাবলিকলি ক্লাসটা হোক, সেটা হচ্ছে আগামীকালকে আমি জানাই দিব, আগামীকাল দুপুরে অথবা বিকেলের দিকে আমি জানাই দিব। ওকে, আচ্ছা, ঠিক আছে, অল ক্লিয়ার। ওকে, তো আমরা আজকে হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ যে টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম কথা এখানে একটু খেয়াল করো, আমরা বর ক্রিয়া অর্থাৎ ভরবেগের সংরক্ষণ সূত্রটা আমরা জানি, সেই সূত্রটা একটু খেয়াল করি। দেখো, এরকম একটা সূত্র তোমাদেরকে পড়াইছিলাম, m1u1 প্লাস m2u2 ইকুয়াল m1v1 প্লাস m2v2। ওকে, তো এই সূত্রটা মোটামুটি সবাই পারো, অর্থাৎ m1u1 প্লাস m2u2। এটার প্রমাণ তোমাদেরকে আমি দেখাইছি। তারপর হচ্ছে m1b1 প্লাস m2b2। এখন এই সূত্রটা হচ্ছে এটার আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন করব, বিভিন্ন ভাবে কোশ্চেন আসতে পারে, এবং সেই কোশ্চেনগুলো হচ্ছে আমরা সলভ করব। ওকে, সবকিছু কি ঠিক আছে, বা আমাকে তোমার বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা অথবা আমার ভয়েসটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও যে বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা অথবা আমার ভয়েসটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। ওকে, অল ক্লিয়ার। তাহলে এখানে একটু খেয়াল করো, লেখো কেস নাম্বার ওয়ান দিয়ে শুরু করো। এই সূত্রটা আমরা দেখবো। কেস নাম্বার ওয়ান, এক নাম্বার কেস আসলে কি হইতে পারে ব্যাপারটা খেয়াল করো। এক নাম্বার কেসে তোমার প্রথমে ধরো
এরকম একটা বস্তু আছে M1, ধরলাম এই একটা বস্তু M1, এটার ব্যাগ হচ্ছে U1। আরেকটা বস্তু ধরো M2, এটার আদি ব্যাগ হচ্ছে U2। এরা অর্থাৎ U1 U2 ব্যাগে চলা শুরু করলো। তারপর ধরো এদের মধ্যে হচ্ছে সংঘর্ষ হয়েছে। কি হয়েছে? সংঘর্ষ হয়েছে। সাপোজ এরকম সংঘর্ষ হইলো। এখন সংঘর্ষ হওয়ার ফলে তার মানে এখানে তাদের ভরটা হবে M1 প্লাস M2। ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এখন খেয়াল করো, এটা হচ্ছে সংঘর্ষকালীন মানে অবস্থা। তারপর সংঘর্ষের পরে এক্স্যাক্টলি কি হয়, ধরো এরকম হইতে পারে, এটা হচ্ছে M1, এটা হচ্ছে B1, আর আরেকটা বস্তু দুইটা আলাদা হয়ে গেল এবং একই দিকে যাচ্ছে, M2 B2। ওকে, এরকম হইল। তাহলে দেখো এটা হচ্ছে সংঘর্ষের আগের অবস্থা, এটা সংঘর্ষকালীন অবস্থা, এটা হচ্ছে সংঘর্ষের পরের অবস্থা। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে একটু খেয়াল করো, এখান থেকে একটু খেয়াল করো যে ব্যাপারটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কেস নাম্বার 1। তাহলে আমাদের ভরবেগের সূত্রটা তখন আসলে কি হবে একটু খেয়াল করি। ভরবেগের সূত্রটা তখন যেটা হবে সেটা হচ্ছে যে অর্থাৎ M1 U1 প্লাস M2 U2 M1 B1 প্লাস M2 B2। অর্থাৎ তোমার এখানে যেহেতু দেখো M1 এবং M2 দুইটা বস্তু হচ্ছে তোমার একই দিকে যাচ্ছে, তার মানে এখানেও পজিটিভ হবে, এখানেও পজিটিভ হবে। আমরা এখানে কেস নাম্বার 1 পড়তেছি, সংঘর্ষের পরে এরা তারপরে একই দিকে যাচ্ছে, তার মানে এখানেও তোমার পজিটিভ হবে, এখানেও পজিটিভ হবে। এটা হচ্ছে আমাদের কেস নাম্বার 1। তাহলে এখান পর্যন্ত সবাই একটু লিখে নাও, এই কেস নাম্বার 1টা লিখে নাও। আমরা হচ্ছে বিভিন্ন কেসগুলো দেখব, তারপর হচ্ছে তোমাকে বলবো এক্স্যাক্টলি আসলে তোমাকে কি শিখাচ্ছি। ওকে, তাহলে দেখো এই জিনিসগুলো একটু ক্লিয়ারলি দেখো। এখানে এটা হলো কেস নাম্বার 1, একটু দ্রুত এই কেস নাম্বার 1টা লিখে নাও। আচ্ছা, এটা গেল কেস নাম্বার 1। তারপর হচ্ছে আমি কেস নাম্বার অর্থাৎ এটা থেকে কিছু জিনিস হচ্ছে চেঞ্জ করে দিব। কি করে দিব? চেঞ্জ করে দিব। আচ্ছা, তো এখানে খেয়াল করো, আমি হচ্ছে কিছু জিনিস হচ্ছে চেঞ্জ করে দিচ্ছি। তারপর হচ্ছে ধরো কেস নাম্বার 2, তোমরা কিন্তু লিখে নাও, নাইলে তোমরা মিল করতে পারবা না। কেস নাম্বার 2, কেস নাম্বার 2 তে আমি কি করব একটু খেয়াল করো, আমি আসলে কি করতেছি এক্স্যাক্টলি খেয়াল করো। ধরো প্রথম দুইটা বস্তু, অর্থাৎ এখানে আসলে আমি কেস নাম্বার 2 তে কি করতেছি সেটা একটু খেয়াল করো। তো ধরো প্রথম দুইটা বস্তুর মধ্যে এই বস্তুটা আমি ধরলাম এখন আর একই দিকে চলতেছে না, ধরি এটা বিপরীত দিক থেকে আসতেছে। ওকে, বিপরীত দিক থেকে আসতেছে। এখন দেখো এটা হচ্ছে তোমার ধরো ডানে যাচ্ছে, এটা হচ্ছে তোমার ডান দিক থেকে বামে আসতেছে, তার মানে দিক কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারপর হচ্ছে এখানে সংঘর্ষ হইল, সংঘর্ষের পরে সাপোজ ধরো এরা হচ্ছে মিলিত হয়ে গেল। কি হইলো? মিলিত হয়ে গেল। আচ্ছা, তার মানে ধরো এরকম এরকম হয়ে একদিকে গেল, তার মানে M1 প্লাস M2 এবং মিলিত ব্যাগ হচ্ছে বি, এরকম হইল। ওকে, এটা হচ্ছে কেস নাম্বার 2। তখন তাহলে সূত্রটা এক্স্যাক্টলি কি হবে, আমরা নিচে সূত্রটা দেখো কি কি চেঞ্জ হচ্ছে। এখানে উল্লেখ্য যে ধরো U1 গ্রেটার দেন U2, U1 গ্রেটার দেন, বা এরকম U1 চিন্তা না করে এভাবে চিন্তা করো যে তোমার যেহেতু আমরা ভরবেগের টোটাল ইয়েটা নিই, গুণফলটা নিই, তাহলে M1 U1 গ্রেটার দেন M2 U2। ওকে, এটা ধরো হচ্ছে কন্ডিশন। এক্ষেত্রে তোমার যেহেতু U1 অর্থাৎ U1টা হচ্ছে তোমার সাপোজ ধরো ডান দিকে যাচ্ছে, U2টা অর্থাৎ 2 নাম্বার বস্তুটা হচ্ছে তোমার বাম দিকে আসতেছে। তো এখানে শর্ত হচ্ছে M1 U1 গ্রেটার দেন M2 U2। এটা আমরা কেস নাম্বার 2 পড়াচ্ছি। তাহলে খেয়াল করো আমাদের এই সূত্রটা কি কি চেঞ্জ হবে। দেখো একটা বস্তু যদি তোমার ডান দিকে যায় আর একটা বিপরীত দিকে আসতেছে, এবং এখানে বলা আছে M1 U1 গ্রেটার দেন M2 U2, তার মানে এখানে তোমার মাইনাস হবে, এখানে মাইনাস হবে। কেন কেন মাইনাস হবে? কারণ হচ্ছে এটা যদি এদিকে যদি পজিটিভ ধরো, তুমি বিপরীত দিকে কিন্তু নেগেটিভ ধরতে হবে। তো U1 তার মানে হবে -U2 হবে এটা, তাহলে আলটিমেটলি এটা হবে। তারপর হচ্ছে কি টোটাল বর দুইটা একসাথে হয়ে গেছে এবং একটা ব্যাগ হয়ে গেছে, মিলিত ব্যাগ। তাহলে সংঘর্ষের পরে হবে তোমার M1 প্লাস M2 ইন্টু বি। ওকে, এই হচ্ছে আমাদের সূত্র। তাহলে দেখো চেঞ্জটা কোথায় কোথায় হয়েছে, আমি চেঞ্জটা কোথায় কোথায় করলাম সেই জিনিসটা একটু খেয়াল করো। ওকে,
তারপর খেয়াল করো, তাহলে এখান থেকে তোমাকে সেই মিলিত ব্যাগটা যদি আমরা বের করি, তার মানে বি ইকুয়াল টু m1 u1 মাইনাস m2 u2 ডিভাইডেড বাই কি হবে m1 প্লাস m2। ওকে, তার মানে দেখো এই হচ্ছে আমাদের চেঞ্জ, আমরা চেঞ্জটা করলাম। এখন যদি তোমাকে শর্তর মধ্যে বলা থাকতো এরকম যে, অর্থাৎ যদি শর্তের মধ্যে বলা থাকতো m2u2 গ্রেটার দেন m1u1, যদি এরকম বলা থাকতো তখন এই সূত্রটা এক্স্যাক্টলি কি হইতো, m2u2 মাইনাস m1u1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। খেয়াল করো এখানে সূক্ষ্ম একটু জিনিস কিন্তু চেঞ্জ হচ্ছে, মানে খুবই ছোট ছোট দুই একটা জিনিস চেঞ্জ হচ্ছে, তুমি কিন্তু বিপদে পড়ে যাবা। তার মানে যখন তোমাকে m1u1 গ্রেটার দেন বলা থাকবে, সোজা কথা হলো বড় মান মাইনাস ছোট মান, বড় মান থেকে কি করবা, ছোট মানটা বাদ দিবা। ওকে, এই হচ্ছে এক্স্যাক্টলি আমাদের ইকুয়েশন। তো এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছো। কারো প্রবলেম থাকলে আমাকে একটু জানাও, তাহলে আমি হচ্ছে কেস নাম্বার 3 তে যাব। কারো প্রবলেম থাকলে আমাকে একটু জানাও, তাহলে আমি কেস নাম্বার 3 তে যাব। আচ্ছা, কারো আশা করি প্রবলেম নাই। আচ্ছা, ওকে, তাহলে আমি এখন যাব হচ্ছে তোমার কেস নাম্বার 3 তে। খেয়াল করো এই দুইটা আশা করি তোমার বুঝতে প্রবলেম হওয়ার কথা না, এই দুইটা আমি মুছে ফেললাম। ওকে, কেস নাম্বার 3 তে যাচ্ছি আমি। কেস নাম্বার 3 তে যাচ্ছি, খেয়াল করো। তো এটা গেল হচ্ছে তোমার কেস নাম্বার 2, তারপরে আমরা কেস নাম্বার 3 তে যাই। ওকে, কেস নাম্বার 3 তে যাই। খেয়াল করো 3 তে আসলে এক্স্যাক্টলি আমরা যে কাজটা করব, 3 তে আমরা এক্স্যাক্টলি কি কাজটা করব, খেয়াল করো। প্রথমে আমরা ধরো একটা বস্তু নিলাম, সেটা হলো কি m1 বরের একটা বস্তু। তার মানে এই হচ্ছে তোমার এই বস্তুটা m1 বরের, এবং এটার ব্যাগ হচ্ছে আদি ব্যাগ u1। তো এটা কি করলো, তোমার m2 বরের একটা স্থির বস্তুকে ধাক্কা দিল। m2 বরের, ধরো এরকম একটা বস্তু এখানে দাঁড়ায় আছে, তো এই বস্তুটার ভর যদি হয় m2 এবং এটা হচ্ছে স্থির, তার মানে আমরা u2 সমান লিখতে পারি 0। বস্তুটা কি, দ্বিতীয় বস্তুটা তোমার স্থির আছে, এটা একটু বুঝতে হবে, দ্বিতীয় বস্তুটা স্থির আছে। আচ্ছা, স্থির যেহেতু আছে, আমরা এখানে দেখালাম না কোন দিকে যাচ্ছে, স্থির তো স্থিরই, সামনেও যাচ্ছে না পিছেও যাচ্ছে না, তার মানে দাঁড়ায় আছে। ওকে, এখন কথা হলো যে ধাক্কার পর এই দুইটা বস্তু মিলিত হয়ে গেল। ধরো স্থির বস্তুটা কি হলো, ব্যাপারটা এমন, এখানে একটা ধাক্কা খাইলো। ওকে, ধাক্কার পর এই চলমান বস্তুটা স্থির বস্তুটাকে মুখে করে নিয়ে সামনে চলে যাবে। অনেকটা হলো ধরো বড় ট্রাকগুলোর সাথে যখন ছোট কোনো গাড়ি বাড়ি খাবে, ওইটা কি করে, বড় ট্রাকটা ছোট গাড়িগুলোকে মুখে করে সামনে নিয়ে চলে যায়। তার মানে ধরো ধাক্কার পর এরকম হইলো, ব্যাপারটা মুখে করে সামনে নিয়ে চলে গেল। ওকে, ওকে, আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। তাহলে মুখে করে যদি সামনে নিয়ে চলে যায়, মিলিত ব্যাগ হচ্ছে বি, টোটাল বর হচ্ছে m1 প্লাস m2। ওকে, এতটুকু পর্যন্ত টোটাল বর। তাহলে এখান থেকে আমরা এক্স্যাক্টলি কি বলতে পারবো, এখান থেকে এক্স্যাক্টলি আসলে এক্স্যাক্টলি কি বলবো, সূত্রটা খেয়াল করো। তো যেহেতু এখানে তোমার আমাদের আগে সূত্রটা একটু বসাই, অর্থাৎ m1 u1 প্লাস m2 u2 প্লাস m1, যেহেতু মিলিত ব্যাগ তার মানে m1 m2 ইন্টু বি এরকম হবে। ওকে, এটা হচ্ছে আমাদের মিলিত ব্যাগের নর্মাল সূত্রটা ছিল। তো এখন খেয়াল করো, তো এখানে কিন্তু m2 এবং u2 যেটা, অর্থাৎ m2 দুই নাম্বার বস্তু যেটা, সেটা কিন্তু স্থির। তার মানে আমাদের এই যে রাশিটা m2 u2, এটা সম্পূর্ণ কি হয়ে যাবে, এটা সম্পূর্ণ তোমার 0 হয়ে যাবে, অর্থাৎ এটার টোটাল পুরাটা 0 হয়ে যাবে। তার মানে টোটাল যদি 0 হয়, তোমাকে এখান থেকে যদি মিলিত ব্যাগ বের করতে বলে, তাহলে তুমি এক্স্যাক্টলি কি করবা, তার মানে মিলিত ব্যাগ হবে তোমার এখান থেকে, খেয়াল করো, b ইকুয়াল টু m1 u1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। ওকে, এই হচ্ছে আমাদের মিলিত ব্যাগ হবে। তো এটা গেল হচ্ছে কেস নাম্বার 3। আশা করি এটা নিয়ে তোমার কারো প্রবলেম হওয়ার কথা না। ওকে, এটা নিয়ে তোমার প্রবলেম হওয়ার কথা না। আমরা এখন কেস নাম্বার 4 এ যাব। কারো যদি প্রবলেম থাকে আমাকে একটু জানাও, কিন্তু প্রবলেম থাকার কথা না, এগুলো সহজ জিনিস। এখন আমরা একটু আস্তে আস্তে কঠিন জিনিসের দিকে যাব, কারণ সহজ তো অনেক পড়লে, এখন আমরা কঠিনের দিকে যাব। আশা করি কারো প্রবলেম নাই। ওকে, তাহলে এই গেল হচ্ছে আমাদের কেস নাম্বার 3। ওকে, তাহলে এটা এটা আমি মুছে ফেললাম, কেস নাম্বার 3টা মুছে ফেললাম। এখন খেয়াল করো, এখন আমরা একটু কঠিনের দিকে যাব। ধরো একটা বস্তু হচ্ছে তোমার m বরের একটা বস্তু। ওকে, m বরের একটা বস্তু এরকম,
বড় একটা বস্তু যেটার তোমার বর হচ্ছে এম। ওকে, এম। এখন এই বস্তুটা সাপোজ ধরো তোমার সংঘর্ষের কারণে বা যে কোনো কারণে কি হলো, সোজা কথা হলো বস্তুটা ধাক্কার পর তিনটা টুকরায় পরিণত হলো। সাপোজ ধরো এটা কোনো কিছুর সাথে ধাক্কা খাইছে, আমরা এখন জানি না কিসে মানে কার সাথে ধাক্কা খাইছে, তো ধরলাম ধাক্কা খাওয়ার পর এটা তিনটা টুকরায় পরিণত হয়েছে। তো আমি এরকম বুঝাই, এটা হচ্ছে M1 এক টুকরা, এটা হচ্ছে M2 দুই নাম্বার টুকরা, এটা হচ্ছে M3 তিন নাম্বার টুকরা। ওকে, তো ধাক্কার পর হচ্ছে কি তিনটা টুকরায় পরিণত হইলো। খেয়াল করো ব্যাপারটা একটু ইন্টারেস্টিং, খেয়াল করো। এটা প্রথমে মানে ধাক্কার আগের অবস্থা বড় বস্তু, এটা ধাক্কার পর তিনটা টুকরায় পরিণত হইলো। এখন তোমাকে আমি কোশ্চেন করলাম যে সংঘর্ষের পর যেহেতু ধাক্কা হয়ে গেছে এদের ভরবেগ কেমন হবে। তোমাকে আমি বললাম ধরো আরেকটু বলে দিলাম যে এই বস্তুটার এখন ব্যাগ হচ্ছে সাপোজ ধরো U1, এটা হচ্ছে U2, এটা হচ্ছে U3। আচ্ছা, এখন তো তোমাকে আমি জিজ্ঞেস করলাম যে ধরো এই যে প্রথম বস্তুটার ভরবেগ আমি ধরলাম এরকম M1 U1। তোমাকে আমি বললাম দ্বিতীয় বস্তুটার ভরবেগ হচ্ছে M2 U2। তোমাকে আমি বললাম তৃতীয় বস্তুটার ভরবেগ হচ্ছে M3 U3। ওকে, এতটুকু পর্যন্ত তুমি চোখে দেখতেছো। এখন তোমাকে এই M1 U1 এর একটা মান দিয়ে দিলাম সাপোজ ধরো 10 বা 100। তো তুমি বলো তো এই M2 U2 এর ভ্যালু কত হবে এবং M3 U3 এর ভ্যালু কত হবে। আমাকে একটু বলো তো যে তুমি এখান থেকে M2 U2 এবং M3 U3 এটার ভ্যালু আসলে কিভাবে বের করবা, এই জিনিসটা আমাকে একটু বলো। এটা আশা করি মোটামুটি ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে নতুন নতুন হওয়ার কথা, কারণ আগের যে দুইটা কেস পড়াইছি ওইটা তুমি পারো আমি জানি, কিন্তু এটা পারো কিনা আমি দেখতে চাই। তার মানে এখানে আমাকে বলো এই M2 U2 সমান আসলে কত হবে, M3 U3 সমান কত হবে, এটা একটু আমাকে বলো। আমি দেখতে চাই আসলে কয়জন আনসারটা করতে পারো। আচ্ছা, একটু দ্রুত দ্রুত আমাকে হচ্ছে আনসারটা জানাও যে আসলে তোমার আমি তো M1 U1 দিয়ে দিলাম, তাহলে M2 U2 এক্স্যাক্টলি কত হবে আর হচ্ছে M3 U3 এক্স্যাক্টলি কত হবে, এটা একটু আমাকে জানাও। ওকে, মেহেদি কমেন্ট করছে হচ্ছে 100 হবে। আচ্ছা, দেখা যাক 100 আসলে হয় কিনা, পরে আমরা দেখব। আচ্ছা, এরপর দেখা গেল আচ্ছা সবগুলা সেম হবে, আর সৈকত সবগুলা সেম। আবেদ বলতেছে 100 হবে। ওকে, দেখতে পাচ্ছি সবাই সবাই বলতেছে তোমার আনসার হচ্ছে 100 হবে। আচ্ছা, স্ত্রী বলতেছে 100 হবে। ঠিক আছে, খেয়াল করো এখানে সবগুলার আনসার তোমার আসলে 100 হবে। ওকে, সবগুলার আনসারই তোমার 100 হবে। আচ্ছা, যাই হোক, তোমরা জিনিসটা তাহলে বুঝতে পারছো, যেভাবেই বলো ব্যাপারটা হচ্ছে তোমার ঠিক আছে, আনসার ঠিক আছে। এখন কথা হলো এটার কন্ডিশনটা হচ্ছে একটা বড় বস্তু যখন হচ্ছে তোমার সংঘর্ষের পরে বা সোজা কথা হলো ধাক্কা লাগার ফলে তিনটা খণ্ডে পরিণত হয় বা তিনটা ভিন্ন ভিন্ন খণ্ডে পরিণত হয়, সেটা M1 M2 M3 এবং এদের ব্যাগ যদি U1 U2 U3 হয়, তখন এদের শর্তটা হচ্ছে M1 U1 equal to M2 U2 equal to M3 U3। ওকে, তখন এদের ক্ষেত্রে এই কন্ডিশনটা এরা হচ্ছে কি করবে, মেনটেন করবে। M1 U1 equal to M2 U2 equal to M3 U3। ওকে, তার মানে এরা হচ্ছে এই তিনটা কন্ডিশন হচ্ছে মেনটেন করবে। এখানে কিন্তু -100 +100 এরকম কিন্তু হবে না, কারণ হচ্ছে কি তোমার এখানে সবগুলাই 100 হবে, যেহেতু আমি 100 মান দিছি তোমার সবগুলাই 100 হবে, আমি কিন্তু -100 দেই নাই, তার মানে সবগুলো 100 হবে। তো এটা হচ্ছে কন্ডিশন। ওকে, এই গেল হচ্ছে আমাদের 3 নাম্বার কন্ডিশন। এখন আমরা 4 নাম্বার একটা কন্ডিশন শিখবো, খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন শিখবো, যেটা তোমার অ্যাডমিশনে আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। আচ্ছা, তো আশা করি এটা বুঝতে পারছো, কারো প্রবলেম হওয়ার কথা না। আমি এখন বোর্ডটা একটু মুছে ফেলবো। ওকে, যাদের দরকার তারা একটু স্ক্রিনশট দিয়ে নাও, অনেকে হয়তো এই জিনিসটা নতুন জানছো, তারা একটু স্ক্রিনশট দিয়ে নাও। আচ্ছা, ঠিক আছে, আমি এটা মুছে ফেললাম। এই গেল হচ্ছে আমাদের কেস নাম্বার 3। আমরা এখন কেস নাম্বার 4 দেখাবো। কত দেখাবো? কেস নাম্বার 4 দেখাবো। খেয়াল করো, তো কেস নাম্বার 4 আমরা যাই। কেস নাম্বার 4টা বেসিক্যালি একটা তোমার ভার্সিটি কোশ্চেন, একটা না বেশ কয়েকটা ভার্সিটিতে আসছে। তো আমি হচ্ছে জাস্ট এখন তোমাকে নিয়মটা শিখাবো, কোশ্চেন এখন তোমাকে শিখাবো না, কারণ আগে তুমি হচ্ছে বেসিক জিনিসটা জানবা, তারপর হচ্ছে কোশ্চেনটা শিখবা। তো আমি তোমাকে নিয়মটা একটু শিখাই, খেয়াল করো। সাপোজ ধরো এমন যদি হয় যে তোমার স্থির অবস্থায় থাকা একটা বস্তু বিস্ফোরণের ফলে, সাপোজ ধরো একটা বস্তু স্থির অবস্থায় আছে এরকম, আমি দেখাই, একটা বস্তু
এরকম একটা বস্তু স্থির অবস্থায় আছে, এটার ভর ধরো m। তো এটা সাপোজ বিস্ফোরণ হইলো, কোন কারণে হয়েছে আমি জানি না, তোমরাও জানো না। সাপোজ ধরো বিস্ফোরণ হইলো, ওকে। তো এটা যদি বিস্ফোরণ হয় তখন এটা মানে দুইটা খণ্ডে পরিণত হয়। তাহলে বিস্ফোরণের ফলে দুইটা খণ্ডে পরিণত হয়, একটা হচ্ছে m1, একটা হচ্ছে m2। এই দুইটা খণ্ডে পরিণত হয়েছে বিস্ফোরণের ফলে। খেয়াল করো, বিস্ফোরণের আগে ছিল m, এখন পরিণত হয়েছে দুইটা খণ্ডে, এবং খণ্ড দুটি বিপরীত দিকে যথাক্রমে b1 এবং b2 বেগ প্রাপ্ত হয়। খেয়াল করো, এই বস্তুটা কিন্তু স্থির, তার মানে এটার যদি বেগ হিসাব করো তার মানে এটার বেগটা জিরো। ওকে, জিরো, কারণ এটা স্থির অবস্থায় আছে। তারপর বিস্ফোরণ হইলো, তো দুইটা বস্তু সাপোজ ধরো একটা গেল হচ্ছে ওইদিকে, একটা এদিকে গেল, এটার ব্যাগ হচ্ছে b1। আরেকটা বস্তু ধরো এইদিকে আসতেছে, এদিকে আসতেছে, এটার ব্যাগ হলো b2। ওকে, এই হচ্ছে কোশ্চেনে বলছে যে একটা বস্তু স্থির ছিল, তারপরে সাপোজ বিস্ফোরণ হইলো, বা বিস্ফোরণ হোক যাই হোক, বিস্ফোরণ হইলো বা সোজা কথা হলো ভেঙে দুই ভাগ হয়ে গেল, m1 m2 হইলো। একটা খণ্ড দৌড় দিল এদিকে, আরেকটা খণ্ড দৌড় দিল এদিকে, তার মানে একটা যাচ্ছে একদিকে, আরেকটা যাচ্ছে আরেক দিকে, বিপরীত দিকে। ওকে, এখন তোমাকে বলছে যে এই b1 এবং আচ্ছা ঠিক আছে, এখন যা বলছে সেটা জানতে হবে না। তাহলে আমাকে এখানে একটু বলো তো, আসলে তোমার যে আমরা যদি এখানে ভরবেগের সংরক্ষণ সূত্রটা অ্যাপ্লাই করতে চাই আসলে কি হবে এক্স্যাক্টলি, আমি একটু বলে দিই। খেয়াল করো, প্রথম প্রথম আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্রের কথাই হচ্ছে তোমার আগের অবস্থা কি আর পূর্বের অবস্থা কি। তার মানে এখানে বিস্ফোরণের আগের অবস্থা আমরা যদি হিসাব করি ভর ইনটু ব্যাগ, তার মানে m b এরকম। তারপরে বিস্ফোরণের পরের অবস্থা হচ্ছে m1 b1। এটাকে যদি তুমি পজিটিভ ধরো, তার মানে এটাকে ধরতে হবে নেগেটিভ, এটাকে তোমার নেগেটিভ ধরতে হবে। তাহলে প্লাস m2 মাইনাস b2। দেখো তো এতটুকু পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? আমাদের ভরবেগের সূত্র কিন্তু এটাই। ওকে, আমাদের ভরবেগের সূত্রটা কিন্তু এটাই। এখন খেয়াল করো, তো m1 u1 মানে ওই যে এটা আর কি, এটাকে u না ধরে এটাকে b ধরলাম। তার মানে দেখো এখানে আলটিমেটলি কি হবে, এই টার্মটা কিন্তু জিরো হয়ে যাবে। ওকে, এই টার্মটা কিন্তু জিরো হয়ে যাবে। তার মানে আমাদের আলটিমেটলি সূত্রটা দাঁড়াচ্ছে m1 b1 প্লাস বা সোজা কথা হলো মাইনাস দিয়ে দাও, ডিরেক্ট মাইনাস দিয়ে দাও, m2 b2। ওকে, এটা হচ্ছে জিরো। তো দেখো এটা বুঝতে কারো সমস্যা আছে কিনা, কারো কি বুঝতে সমস্যা আছে এই জিনিসটা, বা এতটুকু পর্যন্ত কারো বুঝতে সমস্যা আছে কিনা? আশা করি তোমার এটা বুঝতে সমস্যার কথা না। তো এরকম একটা কোশ্চেন হচ্ছে ভার্সিটিতে আসে, সেটা হচ্ছে তোমাকে পারতে হবে। তো আমরা হচ্ছে যখন প্র্যাকটিসে যাব তখন তুমি ভালোভাবে বুঝবে। ওকে, এই চারটা কন্ডিশন কি কারো বুঝতে সমস্যা আছে? এর মধ্যে কন্ডিশনগুলো হচ্ছে তোমার কিছু কন্ডিশন ভার্সিটির জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন খেয়াল করো, আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে যারা হচ্ছে নিয়মিত আমার ক্লাসগুলো করো তাদের হচ্ছে এখন তুমি একবার করতেছো, কিন্তু যদি অ্যাডমিশনের আগে তুমি হচ্ছে যদি ক্লাসগুলো রিভিশন দাও তখন তো কিন্তু তুমি অ্যাডমিশনে ভালো একটা রেজাল্ট করবা বা আউটপুট পাবা, এটা হলো কথা। এখন এখানে একটু খেয়াল করো, তো সেই আউটপুট পাইতে হলে আমি তোমাদের জন্য আরেকটা ব্যবস্থা করব, সেটা হচ্ছে আজকে ক্লাসের ইয়েতে ডেসক্রিপশনে সোজা কথা হলো যে উপরে যেই মানে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেওয়া, এটা আমার চ্যানেল, এটাতে হচ্ছে কি তোমার আমি ভিডিওগুলো আস্তে আস্তে আপলোড দিয়ে দিব। তো যখন হচ্ছে অ্যাডমিশনের 15 দিন বা 20 দিন আগে আমি হচ্ছে সবার জন্য পাবলিক করে দিব, তখন তুমি দেখতে পারবা। তার মানে তখন আলটিমেটলি তোমার দুইবার রিভিশন দেওয়া হবে, তখন তোমার প্রস্তুতিটা অনেক ভালো হবে। ওকে, তো আমি মুছে ফেললাম। আচ্ছা, আর সবাই হচ্ছে নিজের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে হচ্ছে ক্লাসের কথা জানায় দাও, নিজের ফ্রেন্ডদেরকে মেনশন দাও। আমরা তাহলে এতটুকু পর্যন্ত মুছে ফেলি। এটা গেল হচ্ছে কেস নাম্বার 4। আচ্ছা, এখন আমরা প্র্যাকটিসে যাব। এখন আমরা কি করব, কিছু প্র্যাকটিস করব, কিছু ম্যাথ প্র্যাকটিস করব। তো আমি কিছু কোশ্চেন এখান থেকে নিতে হবে, কোশ্চেনগুলো নেই, খেয়াল করো। আমরা প্র্যাকটিসে যাব। তো ধরো প্র্যাকটিস 1, আমরা প্র্যাকটিস 1 এ যাই। দেখ নাম্বার প্র্যাকটিস আসলে কি বলে। আচ্ছা, 1 নাম্বার প্র্যাকটিস বলতেছে 4 কেজি এবং 6 কেজি বরের দুটি বস্তু যথাক্রমে 10 এবং 5 ব্যাগে একই দিকে গতিশীল। কোশ্চেনটা খেয়াল করো, আমি কোশ্চেনটা লিখবো না। তার মানে দুইটা বস্তু, একটার ভর হচ্ছে তোমার 4 কেজি, আরেকটার ভর হচ্ছে তোমার 6 কেজি, এবং দুইটা একই দিকে গতিশীল। তার মানে এটার ভর হচ্ছে 4 কেজি, এটার ভর হচ্ছে 6 কেজি, এবং দুইটা বস্তু একই দিকে গতিশীল। তো বলছে যে পরস্পর ধাক্কা খাওয়ার পর বস্তু দুটি যুক্ত অবস্থায় চলতে থাকলে যুক্ত বস্তুর বেগ কত? তার মানে ধাক্কা খাওয়ার পর বস্তু দুইটা হচ্ছে, ধরো ধাক্কা খাইলো এরকম, ধাক্কা খাওয়ার পর বস্তু দুইটা একই দিকে চলতে থাকলো, তার মানে একই দিকে চলতে থাকলো, তাহলে এদের মিলিত বেগ কত? এই বেগটা তোমাকে বের করতে বলছে।
তার মানে ধাক্কা যেহেতু খাইছে এদের টোটাল ব্যাগটা যোগ হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। তাহলে এখানে খেয়াল করো, এখান থেকে তোমাকে বের করতে বলছে। দেখো তোমাকে এই কন্ডিশনটা পড়াইছি না? হ্যাঁ, নর্মাল একটা কন্ডিশন, এটা তোমাকে পড়াইছি। তো এখানে সূত্রটা কি হবে খেয়াল করো। তার মানে এখানে হচ্ছে তোমার এটা দেওয়া আছে এত, আর ব্যাগটাও কিন্তু দেওয়া আছে। তোমার ব্যাগ দেওয়া আছে 10 আর 5, এটার ব্যাগ দেওয়া আছে 10, এটার ব্যাগ দেওয়া আছে 5। ওকে, 5। তো দেখো যেটার হচ্ছে তোমার নরমালি এই বরটা কম থাকবে সেটা হচ্ছে ব্যাগটা বেশি থাকবে কোশ্চেনে, যেটার হচ্ছে বরটা বেশি থাকবে টোটাল হচ্ছে ওই মানে ওইটার ব্যাগটা কম থাকবে। তো এখান থেকে আমরা লিখতে পারি, তার মানে এটার জন্য লিখতে পারি m1 u1, এটার জন্য লিখতে পারি m2 u2, এটার জন্য লিখতে পারি m1 প্লাস m2 ইন্টু বি। ওকে, এরকম লিখতে পারি, বুঝতে পারছো? তার মানে আমরা এরকম কিন্তু ব্যাপারটাকে লিখতে পারি। তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা সূত্রটা কি পাচ্ছি? সূত্রটা পাচ্ছি হচ্ছে m1 u1 প্লাস m2 u2। যেহেতু দুইটা বস্তু একই দিকে যাচ্ছে তার মানে এখানে মাইনাস হবে না, এরকম একটা কন্ডিশন আমরা পড়াইছি। তারপর হচ্ছে m1 প্লাস m2 সমান হচ্ছে বি। এখান থেকে বিটা বের করবা, সবগুলা ভ্যালু বসাবা, ভ্যালুগুলা বসাই হচ্ছে কি তুমি বিটা বের করতে পারবা। ওকে, আর হচ্ছে এই m1 এবং m2 দুইটা কিন্তু যোগ করে দিবা, এখানে যোগ করে হচ্ছে তুমি আলটিমেটলি মানগুলা বসালে তুমি রেজাল্ট পাবা। ওকে, তো আমাকে একটু এখন বের করে জানাও যে আসলে এই রেজাল্টটা এক্স্যাক্টলি কত হয়। এটা খুবই সহজ একটা ম্যাথ, তো রেজাল্টটা কত হয় আমাকে একটু জানাও। ওকে, তার এর এর মাঝখানে হচ্ছে আমি হচ্ছে নতুন কোশ্চেন তুলে নেব, অর্থাৎ আমাকে একটু রেজাল্টটা জানাও যে আসলে রেজাল্টটা কত হয়। এর মাঝখানে আমি হচ্ছে নতুন কোশ্চেনটা একটু তুলে নিই, নতুন কোশ্চেনটা তুলে নিই। তুমি আমাকে হচ্ছে রেজাল্টটা জানাও যে এটা রেজাল্টটা হচ্ছে কত আসে। তো আমি হচ্ছে নতুন কোশ্চেনটা তুলে নিব, তার মানে আমি প্র্যাকটিস 2 তে যাব, প্র্যাকটিস 2। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করতেছে যে আমাদের রেজাল্ট আসতেছে 7। ঠিক আছে, আমাদের রেজাল্ট আসলে 7ই আসতেছে। তো এখন নতুন কোশ্চেনে যাই। নতুন কোশ্চেনটা হচ্ছে ধরো এই যে একটু আগে যে তোমাকে পড়াইলাম এরকম ব্যাপারটা। সাপোজ ধরো এই একটা বস্তু, এটা ধরো এটার বর হচ্ছে m। তো এটা হচ্ছে তোমার বিস্ফোরণ হইলো প্রথম অবস্থায়, এটা হচ্ছে তোমার স্থির অবস্থায় ছিল, তার মানে এটার ব্যাগ হচ্ছে 0। এখন বিস্ফোরণ হইলো, বিস্ফোরণ হয়ে দুইটা ভাগ হইলো m2, আর আরেকটা ভাগ হচ্ছে এদিকে গেল, অর্থাৎ m1 m2। তো এটার ব্যাগ হচ্ছে এদিকে b1, আর এটার ব্যাগ হচ্ছে উল্টা দিকে b2। এই যে একটু আগে যেটা পড়াইছি সেই কোশ্চেনটাই, এটা একটা ভার্সিটি কোশ্চেন এবং ভার্সিটির জন্য এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে b1, এটা হচ্ছে b2। কোশ্চেনে বলছে যে b1 এবং b2 এর অনুপাত কত। কোশ্চেনে বলছে কি b1 এবং b2 এর অনুপাত কত, খেয়াল করো। তার মানে তোমাকে এটা বের করতে হবে b1 b2 অনুপাত। এটা একটা ভার্সিটি কোশ্চেন, এর জন্য এটা একটু ইম্পর্টেন্ট, খেয়াল করো। তো আমাদের এটা কি ছিল, আমাদের এই যে একটু আগে আমরা দেখছিলাম শর্তটা, যেহেতু আমাদের মানে বিস্ফোরণের আগে বরবেগ যেটা সেটা হচ্ছে, অর্থাৎ এখানে ব্যাগটা 0 আছে, তার মানে টোটাল 0 হবে বিস্ফোরণের আগে। তারপরে বিস্ফোরণের পরে কি হবে m1 b1 প্লাস প্লাস তারপর হচ্ছে কি আমাদের b2টা কিন্তু মাইনাস হবে কারণ এটা অন্যদিকে, তাহলে m2 মাইনাস b2। ওকে, এরকম হবে না? হ্যাঁ, এরকম হবে। একটু আগে তোমাকে যে জিনিসটা দেখাইছি এক্স্যাক্টলি সেই জিনিসটাই করতেছি। এখন খেয়াল করো, তাহলে এখান থেকে আমরা কি পাবো, এই মাইনাসটাকে এই পাশে নিয়ে আসো। তার মানে ব্যাপারটা এমন হয় না m1 b1 ইকুয়াল টু হচ্ছে m2 b2। তাহলে তোমাকে বলছে b1 b2 এর অনুপাত কত, তার মানে b1 বাই b2 সমান কি হবে m2 বাই m1। তাহলে দেখো এখানে আমাদের এই যে b1 আর b2 এর অনুপাতটা এক্স্যাক্টলি কত হচ্ছে আমাদের m2 বাই m1। ওকে, তার মানে আমাদের এই অনুপাতটা কত হচ্ছে m2 বাই m1। আচ্ছা, তো এটা হচ্ছে যে এটা এটা তোমার ভার্সিটিতে আসছিল, দুই একবার আসছিল। তো এই কোশ্চেনটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমাকে এটা একটু বুঝতে হবে। তারপরে তাহলে এতটুকু পর্যন্ত আশা করি কারো কোনো প্রবলেম নাই। প্রবলেম থাকলে আমাকে একটু জানাও, যদি কারো প্রবলেম থাকে আমাকে একটু জানাও। আশা করি কারো প্রবলেম থাকার কথা না এতটুকু পর্যন্ত। আচ্ছা, এখন তোমার যদি প্রবলেম না থাকে, আচ্ছা আশা করি এতটুকু পর্যন্ত তোমার কোনো প্রবলেম নাই। ওকে, এতটুকু পর্যন্ত তোমার কোনো প্রবলেম নাই। ওকে, আমি তাহলে মুছে ফেলবো, এখান পর্যন্ত মুছে ফেলবো। এখন তোমাকে একটা একটা হোমওয়ার্ক দিব, তোমাকে একটা কোশ্চেন হোমওয়ার্ক দিব, যেটা হচ্ছে তুমি নিজে নিজে প্র্যাকটিস করবা। কোশ্চেনটা একটু তুলে নাও, আমি একটু বলি যে 200 কেজি ভরের একটা স্থির নৌকা, আমি লিখে দিচ্ছি হোমওয়ার্কটা। 200 কেজি ভরের একটি স্থির নৌকা
আচ্ছা, 200 কেজি ভরের একটা স্থির নৌকা থেকে, ওকে, 200 কেজি ভরের একটা স্থির নৌকা থেকে 20 কেজি এবং 25 কেজি ভরের দুইটা বালক, 20 কেজি এবং 25 কেজি ভরের দুইটা বালক, 20 কেজি এবং 25 কেজি ভরের দুইটা বালক এই কোশ্চেনটা তোমার হোমওয়ার্ক থাকবে। দুইটা বালক কি করলো, তোমার যথাক্রমে, দুইটা বালক যথাক্রমে 10 মিটার/সেকেন্ড এবং 8 মিটার/সেকেন্ড বেগে বেগে একই দিকে লাফ দিল। একই দিকে কি করলো, লাফ দিল, বেগে একই দিকে লাফ দিল। ওকে, একই দিকে লাফ দিল। তো এখানে বলছে যে নৌকাটি কত বেগে চলতে শুরু করবে, নৌকাটি কত বেগে চলতে শুরু করবে, এটা তোমরা একটু নিজেরা করবা। এটা আনসার হচ্ছে, আনসার দেওয়া আছে হচ্ছে তোমার, আনসার হচ্ছে 2, অর্থাৎ 2 মিটার/সেকেন্ড, ms ইনভার্স 1, এটা হচ্ছে তোমার আনসার দেওয়া আছে। ওকে, এই কোশ্চেনটা সবাই একটু প্র্যাকটিস করবা। আমি আবার একটু বলে দিই, কোশ্চেনটা হচ্ছে যে 200 কেজি ভরের একটা স্থির নৌকা, নৌকা থেকে 20 কেজি এবং 25 কেজি ভরের দুটি বালক যথাক্রমে 10 মিটার/সেকেন্ড এবং 8 মিটার/সেকেন্ড বেগে একই দিকে লাফ দিল। নৌকাটি কত বেগে চলতে শুরু করবে, এটা হচ্ছে কোশ্চেন। এই কোশ্চেনটা তোমরা প্র্যাকটিস করবা। ওকে, তাহলে আমরা এই টপিকটা হচ্ছে অফ করব, আমরা হচ্ছে পরবর্তী টপিকে যাব। এটা আমরা অফ করে দিলাম। আচ্ছা, যারা হচ্ছে এখন লিখতে পারো না তারা হচ্ছে একটু স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে একটু তোমার জন্য বেটার হবে। ওকে, আচ্ছা, আমি এটা মুছে ফেললাম। ওকে, তো এতটুকু পর্যন্ত গেল। এই গেল হচ্ছে আমাদের যে বর ক্রিয়া সংরক্ষণের যে তোমার, অর্থাৎ এই টপিক থেকে যে টাইপের কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো। এখন আমরা হচ্ছে পরবর্তী একটা টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটা আসলে মানে এই টপিকটা হচ্ছে আমি সেই প্রথম ক্লাস থেকে তোমাকে আলোচনা করব 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 বলতে বলতে আসলে করা হয় নাই। মানে আমি এই টপিকটাকে অল টাইম ক্লাসের লাস্টে রাখতাম, কিন্তু দেখা যায় তো কি লাস্টে আর টাইম থাকতো না। আলটিমেটলি হচ্ছে ওই 4টা ক্লাসে কোনোটাতে আলোচনা করা হয় না, কিন্তু এই দুইটা টপিক একটু তোমার জন্য ইম্পর্টেন্ট। একটা হচ্ছে খেয়াল করো, একটা হচ্ছে গাত বল, অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক এই গাত বল, আর একটা হচ্ছে তোমার বলের গাত। ওকে, একটা হচ্ছে ইম্পালসিভ ফোর্স আর একটা হচ্ছে ইম্পালসিভ ফোর্স। তার মানে একটা গেল গাত বল আর একটা হচ্ছে তোমার বলের গাত। ওকে, এই দুইটা টপিক অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন কথা হলো এই দুইটা টপিকে তোমার হচ্ছে নর্মালি একটু প্যাচ লাগতে পারে। এখন প্যাচ লাগার জন্য আমরা আজকে হচ্ছে সেই প্যাচটা একটু ক্লিয়ার করে দিব। ওকে, তো বলের গাত জিনিসটা আমি হচ্ছে যে যে পড়াই সেটা হচ্ছে যে এখানে মাথায় রাখবা, বলের গাত হচ্ছে বল যোগ আঘাত, মানে বল যোগ আঘাত। সোজা কথা হলো তুমি কাউকে আঘাত করলা, তো সেই আঘাত করতে যে সময়টা লাগবে এবং সেই তুমি যে আঘাত করলা কি পরিমাণ বল লাগতো সেটার যে গুণফল সেটা হচ্ছে তোমার বলের ঘাত। তার মানে বল গুণ আঘাত। এভাবে মনে রাখবা, আঘাতের সময় আর কি, আঘাতের সময়, যে তুমি কাউকে আঘাত করলা তাহলে কতটুকু সময় নিলা এবং সে আঘাত করতে কতটুকু বল লাগছে সেই জিনিসটা। ওকে, এখন এটা গেল হচ্ছে তোমার বলের গাত। আর গাত বল জিনিসটা কি, আচ্ছা এটা আমরা দেখবো, অর্থাৎ এই জিনিসটা কি। এখন এখানে একটু খেয়াল করো, এই বলের গাতকে হচ্ছে তোমার নর্মালি জে দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়, জে দ্বারা। তাহলে লিখো, এই বলের গাতকে কি দ্বারা প্রকাশ করা হয়, জে দ্বারা প্রকাশ করা হয়। আমরা এখান থেকে দেখো অনেক সুন্দর সুন্দর এমসিকিউ আমরা বের করব। ওকে, এখন এই বলের গাতের মধ্যে তোমার আসলে গাত বলটা আছে। তার মানে এই বলের গাতের মধ্যে কি আছে, আমাদের গাত বলটা আছে। কিভাবে আছে সেটা একটু দেখবো। তা আমির হোসেন স্যারের বইয়ে এই এমসিকিউটা কিন্তু আছে যে বলের গাতের মধ্যে গাত বলটা কিভাবে আছে, এই এমসিকিউটা কিন্তু আছে। এখন এখানে একটু খেয়াল করো, তার মানে এই বলের গাতের যে ইকুয়েশনটা দাঁড়াবে সেটা অনেকটা এরকম দাঁড়াবে না, যেহেতু এখানে তোমার বল আছে তার মানে স্বাভাবিক তোমার বল কি এফ ইকুয়াল এম এ,
তার মানে যেহেতু তোমার ভেক্টর, এই ভেক্টর রাশি এটাও কি হবে, অর্থাৎ জেটাও ভেক্টর হবে। তাহলে এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার। তো এখানে একটু খেয়াল করো, তাহলে আমরা পাইলাম হচ্ছে জে ইকুয়াল টু এফ আর হচ্ছে গুণ টি, অর্থাৎ তুমি বলকে সময়ের সাথে গুণ করলা। এখন এখানে কিন্তু গাত বল আছে, তো গাত বলটা কোথায় আছে আমরা একটু সেটা বের করব। এই যে দেখো, এই যে এখানে অ্যাপটা, এই অ্যাপটাই হচ্ছে তোমার গাত বল, এই অ্যাপটাই হচ্ছে তোমার গাত বল। ওকে, তার মানে এই বলের গাতের মধ্যেই কিন্তু তুমি গাত বলটা পাচ্ছ। এই যে এখানে অ্যাপটা আছে, এই অ্যাপটাই হচ্ছে গাত বল। আমির হোসেন স্যার, এরকম একটা এমসিকিউ আছে, আমি হচ্ছে যখন তোমাদেরকে যদি সময় পাই, আমার এমসিকিউ সলভ করানোর প্ল্যান আছে, সেটা হচ্ছে যে যদি আমি সময় পাই, আগে হচ্ছে তোমার বেসিক জিনিসটাকে একটু আগায় নিই। ওকে, এখন এখানে এই একটু খেয়াল করো, তাহলে আমি গাত বল সমান বেসিক্যালি কি লিখতে পারি, গাত বল সমান এরকম লিখতে পারি না, গাত বল সমান এরকম লেখা যায় না, বলের গাত ডিভাইডেড বাই সময়, এরকম লেখা যায় না? যে আসলে তার মানে গাত বল সমান কি দাঁড়াচ্ছে, বলের গাত ডিভাইডেড বাই সময়, কারণ তুমি এটাকে সময় দ্বারা ভাগ করবা। তার মানে খেয়াল করো, তুমি এই বলের গাতের মধ্যেই কি পাচ্ছ, গাত বলটাকে পাচ্ছ। এখন এখানে একটু খেয়াল করি আমরা, দেখো এখানে আসি। তো আশা করি ক্লিয়ার দেখা যাচ্ছে, হ্যাঁ এখনো ক্লিয়ার দেখা যাচ্ছে। এখানে একটু খেয়াল করো, আমরা এটা সমান লিখতে পারি না এফ ইকুয়াল টু এম এ, এ লিখতে পারি আর ক্রস টি লিখলাম। ওকে, এরকম লেখা যায়। তারপরে এম এ সমান লিখতে পারি বি মাইনাস ইউ, মানে আদি ব্যাগ মাইনাস শেষ ব্যাগ ডিভাইডেড বাই টি, ক্রস টি লেখা যায়। ওকে, লেখা যায়। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি টি টি কাটা, তার মানে লিখতে পারি এম বি মাইনাস এম ইউ। দেখো তো এই জিনিসটা লেখা যায় কিনা, এম বি মাইনাস এম ইউ। তার মানে আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, মৃদুল, মৃদুল হাসান, আরে ভাই তুমি আমার লাইফ ইয়ে করে দিবা, লাইফটাই হেল্প করে দিবা। তুমি ঠিক আছে টাকা ফেড করছো, তুমি ফেড করছো, সেটা যদি মানে আমার নাম্বারেই করে থাকো, অবশ্যই সেটা আমি কনফার্ম করব। তুমি মোটামুটি সম্ভবত এই কমেন্টটা এই মানে 10 জায়গায় করছো, 10 থেকে 15 জায়গায় করছো, তুমি আমার লাইফই হেল্প করে দিবা। আচ্ছা ঠিক আছে, দেখো তুমি যদি মানে টাকা পে করে থাকো সেটা আমি অবশ্যই দেখবো, কিন্তু সেটা হচ্ছে যে এখন তুমি ক্লাসের মাঝখানে বললে, ক্লাসের মাঝখানে তো আমি ক্লাস রেখে তোমার টাকা দেখতে যাবো না, ঠিক না? সেটা একটু বুঝতে হবে। বারবার যদি তুমি এক কাজ করো, আমি দেখতেছি অলরেডি তুমি কমেন্টও 3-4 বার এই কাজটা করছো, খেয়াল করো। এখন দেখো, তার মানে টি টি কি গেল, কাটা গেল। ওকে, টি টি কাটা গেল, তার মানে দেখো এটা হচ্ছে তোমার বরবেগ, এটা হচ্ছে বরবেগ, অর্থাৎ এটা হচ্ছে আগের বরবেগ আর এটা হচ্ছে পরের বরবেগ। তার মানে আমাদের এই যে বলের গাত সমান আমরা কি পাচ্ছি, যে ভরবেগের পরিবর্তন। তো আমরা এটা একটু লেখো, যে বলের গাত সমান আমরা পাচ্ছি হচ্ছে ভরবেগের পরিবর্তন। ওকে, তার মানে এই যে বলের গাত সমান তুমি কি পাইলা, ভরবেগের পরিবর্তন। এটা দিয়ে আমরা হচ্ছে অনেক মজার মজার ম্যাথ করব। অ্যাডমিশনে খুবই সুন্দর সুন্দর ম্যাথ আসে, এবং আমির স্যারের বইও তোমার অনেক ইন্টারেস্টিং ম্যাথ আছে। ওকে, তো এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছো, কারো সমস্যার কথা না। তার মানে দেখো, বলের গাত সমান পাচ্ছ তুমি কি, ভরবেগ। মানে এখানে আসলে মেইন কথাটা হচ্ছে কি, মেইন কথাটা খেয়াল করো। আচ্ছা, এখানে এখানে তুমি এই মেইন কথাটা একটু খেয়াল করো। দেখো, বলের গাত সমান আমরা আলটিমেটলি পাচ্ছি কি, ভরবেগ। আর তোমার এই গাত বল সমান পাচ্ছি কি, গাত বল সমান পাচ্ছি হচ্ছে আসলে তোমার বল পাচ্ছি। এটা একটু লেখা নাও। তার মানে এই গাত বল সমান বেসিক্যালি হলো তোমার বল, মানে এই যে তুমি গাত বল জিনিসটাকে পড়লা, এই গাত বল সমান বেসিক্যালি হচ্ছে তোমার বল। ওকে, আর এই বলের গাত জিনিসটা হচ্ছে বেসিক্যালি তোমার ভরবেগ। একটু খেয়াল করো, তার মানে এই এই যে গাত বল এটা হচ্ছে বেসিক্যালি বল, আর বলের গাত যে জিনিসটা সেটা হচ্ছে ভরবেগ। এখন খেয়াল করো, তাহলে আমি যদি তোমাকে বলি যে আমাদের এখানে যে গাত বলের এককটা কি হবে এবং মাত্রাটা কি হবে, তার মানে এককটা আসলে কি হইতে পারে, খেয়াল করো। একক তো যেহেতু বল, তার মানে এফ ইকুয়াল টু এম এ, তাহলে কি হবে, কেজি এম এস ইনভার্স টু। ওকে, এটা হলো একক। কেন কেন হচ্ছে, কারণ দেখো যেহেতু বল আর হচ্ছে তোমার এই যে গাত বল, দুইটা কি, দুইটা একই জিনিস। তার মানে আমরা বেসিক্যালি এটা লিখতে পারি, বা সোজা কথা হলো তুমি হচ্ছে নিউটন লিখতে পারো। ওকে, নিউটন লিখতে পারো, অথবা তুমি কি লিখলা, নিউটন লিখলা। কারণ কি, আমরা বল সমান কি বলি, যে এত নিউটন, এতটুকু, তার মানে তুমি সরাসরি নিউটনও বলতে পারো। তাহলে এখন এখান থেকে আমরা মাত্রাটা কি বলতে পারি,
মাত্রা খেয়াল করো, এম এর মাত্রা হচ্ছে তোমার এম, আর ওইটা হচ্ছে এলটি ইনভার্স টু। তাহলে আমরা এখান থেকে মাত্রাটা বলতে পারি কি এম এলটি ইনভার্স টু। ওকে, এটা হচ্ছে কথা, তার মানে কি এম এলটি ইনভার্স টু। এই গেল হচ্ছে আমাদের যে গাত বলের মাত্রা এম এলটি ইনভার্স টু। এখন আমরা এখান থেকে খেয়াল করব এই বলের গাতের একক মাত্রা। বোর্ডটা ক্লিয়ার কি দেখা যাচ্ছে? হ্যাঁ, বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে। এই বলের গাতের একক মাত্রাটা একটু খেয়াল করো। তাহলে আমরা বলের গাতের এককটা বের করি, মাত্রাটা বের করি। আমরা ইয়ে লিখবো, মানে এক লাইনে লিখে ফেলবো। খেয়াল করো, তো বলের গাত হচ্ছে কি বেসিক্যালি বর বেগ, তার মানে এককটা কি হবে বর এবং তোমার যে ব্যাগের একক, তার মানে এককটা হবে কেজি এমএস ইনভার্স ওয়ান। বর ব্যাগ না, ব্যাগ হচ্ছে তোমার এমএস ইনভার্স ওয়ান, আর বর হচ্ছে কেজি। আর এটা হলো তোমার একক। মাত্রাটা কি হবে? মাত্রাটা হবে এই যে, তার মানে বর ব্যাগ, তাহলে কি হবে তোমার এম এলটি ইনভার্স ওয়ান, কারণ ব্যাগ যেহেতু। তার মানে দেখো এখানে হচ্ছে এম এলটি ইনভার্স টু, এখানে হচ্ছে এম এলটি ইনভার্স ওয়ান, এখানে হচ্ছে কেজি এমএস ইনভার্স টু, এখানে হচ্ছে এমএস ইনভার্স ওয়ান। ওকে, এগুলো একটু খেয়াল রাখবা। এই যে তোমাকে এই জিনিসগুলো পড়াইলাম, এই যে অর্থাৎ এই বলের গাত এবং গাত বল, এখান থেকে 100% শিওর থাকো, 100% শিওর থাকো অ্যাডমিশনের কোশ্চেন আসতেছে। 100% শিওর থাকো, এই টপিকটাকে মোটেও ইগনোর করার কোনো সুযোগ নাই। তুমি যেখানেই পরীক্ষা দাও এখান থেকে একটা কোশ্চেন মেরে দেবে, মানে কোনটা মারবে আসলে বলা যায় না, কিন্তু এখান থেকে একটা কোশ্চেন দিতে পারে। ওকে, আর এই টপিকটা যারা পারবে তারা হচ্ছে আমির হোসেন স্যারের বইয়ে মোটামুটি বেশ কয়েকটা এমসিকিউ আছে, বেশ কয়েকটা এমসিকিউ আছে, সেই জিনিসগুলো তুমি সলভ করতে পারবা। ওকে, আচ্ছা, তো সবাই হচ্ছে যারা যারা হচ্ছে জিনিসটা ইয়ে করছো তারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও অথবা হচ্ছে লিখে নাও। আচ্ছা, ওকে, তো আশা করি এই টপিকটা তোমরা হচ্ছে কি এই টপিকটা তোমরা হচ্ছে ভালোভাবে বুঝে পড়বা। অবশ্যই বই থেকে পড়বা, যদিও বই পড়ার দরকার নাই, কারণ আমি হচ্ছে তোমার আগে বই বই পড়েই তোমাকে পড়াই। তো এখন কথা হলো এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছো। এখন আমরা একটু ম্যাথ করব, এখান থেকে হচ্ছে আমরা একটু ইন্টারেস্টিং ম্যাথ করব, খেয়াল করো। ওকে, আরেকটা আরেকটা কাজ করবা, আরেকটা কাজ করবা, মানে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আমি একটু বলি। যার হ্যান্ড রাইটিং হচ্ছে ভালো, যার হ্যান্ড রাইটিং ভালো, সে হচ্ছে মানে তুমি তুমি হচ্ছে নোট তো অবশ্য সুন্দর করেই করছো। যার হ্যান্ড রাইটিং ভালো, যেমন আমার হ্যান্ড রাইটিং মাসাল্লাহ মানে মোটামুটি সুন্দর আছে। তো এখন আমি হচ্ছে নোট অনেক সুন্দরভাবে করি। তো তো যার হ্যান্ড রাইটিং ভালো সে হচ্ছে কষ্ট করে একটু ফিক তুলে তুমি হচ্ছে প্রতিটা চ্যাপ্টার আমি যা যা পড়াচ্ছি পিডিএফ করবা। ওকে, তুমি একটা পিডিএফ করবা, সেই পিডিএফটা তারপর যদি আমাকে দিয়ে যাও তাহলে হচ্ছে মানে এটা সত্যি বলতে আমাকে জিনিসটা অনেক ভালো লাগবে। কেন ভালো লাগবে? কারণ আমি আমি নিজেও দেখবো যে আসলে কোন টপিকগুলো পড়ানো হয়েছে বা কোনো কিছু স্কিপ গেছে কিনা। তাহলে হচ্ছে আমি তোমাকে যদি স্কিপ যায় কোনো কিছু, সেই টপিকটা তোমাকে আবার দেখাই দিতে পারবো। তো হচ্ছে মানে যার হ্যান্ড রাইটিং ভালো সে হচ্ছে একটু এই কাজটা করবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এতটুকু পর্যন্ত গেল। আচ্ছা, ক্যামেরা লড়ে গেল কেন? আচ্ছা, খেয়াল করো। ওকে ওকে, আমরা হচ্ছে আবার শুরু করতেছি। মাঝখানে ক্যামেরাটা একটু লড়ে গেছে। দেখো এখন ক্লিয়ার আছে কিনা, ক্লিয়ার কি দেখা যাচ্ছে? আচ্ছা, আশা করি ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, যারা যারা হচ্ছে যে তোমরা ফেইড করছো মানে রেজিস্ট্রেশন করছো, অনেকেই করছে মোটামুটি তোমার মানে 50-60 জনের মতো দেখলাম যে তোমার মেসেজ দিছে, কিন্তু আমি আসলে কারো মেসেজ চেক করি নাই। আমি হচ্ছে এখনো তোমার ডিসিশন নেই নাই যে আসলে কি ক্লাসগুলো পাবলিকলি নেব নাকি। কারণ আমার কথা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে আমি অনেকে শিখুক। তো যদি হচ্ছে তোমার মানে সোজা কথা হচ্ছে আগামীকাল ডিসিশন নিয়ে তোমাদের জানাবো। যদি হচ্ছে পাবলিকলি নেওয়া হয় তোমাদের টাকা কিন্তু আবার তোমরা ব্যাক পাবা। ওকে, এটা নিয়ে টেনশনের কিছু নাই। আর যদি হচ্ছে আমার নাম্বারে হচ্ছে তুমি বিকাশ করে থাকো, অবশ্যই এটা নিয়ে তোমার টেনশনের দরকার না। আমি মেসেজ সিন করি না করি, তুমি জাস্ট চেক করো যে তুমি নাম্বারটা ঠিক দিছো কিনা, তাহলে তোমার আর কোনো প্রবলেম নাই। ওকে, আচ্ছা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার। তো আমি হচ্ছে মুছে ফেললাম, তো এতটুকু পর্যন্ত মুছে ফেলবো। আচ্ছা, তারপর এতটুকু পর্যন্ত যদি যায়, আমরা হচ্ছে যে নেক্সট আমরা একটা ম্যাথ করাবো। আমি ম্যাথটা নিচ্ছি হচ্ছে তোমার আমির হোসেন স্যারের বই থেকে। বই একটু খেয়াল করো, একটু খেয়াল করো যে আমির হোসেন স্যারের বইয়ের ম্যাথটা যে 0.05 কেজি ভরের, 0.05 কেজি ভরের একটি বস্তু 0.2
অনুভূমিক বেগে একটা খাড়া দেয়ালে ধাক্কা দিয়ে আচ্ছা, যাদের কাছে হচ্ছে আমির হোসেন স্যারের বই আছে তারা হচ্ছে আমির হোসেন স্যারের বইটা বের করো। এই কোশ্চেনটা হচ্ছে তোমার বইতে আছে। তো আমি হচ্ছে কোশ্চেনটা তুলে নিই। বলছে কি, ধাক্কা দিয়ে তোমার 0.1 মিটার পার সেকেন্ড বেগে কি করলো, যে বিপরীত দিকে ফিরে এলো, বিপরীত দিকে ফিরে এলো। ওকে, বিপরীত দিকে ফিরে এলো, তাহলে বলছে যে বলের ঘাত বের করো। এখানে কি বলতে, বলের ঘাত বের করতে বলছে। আচ্ছা, বলের ঘাত কত, এটা হলো কথা। তো আমরা এখান থেকে একটু খেয়াল রাখো, যে জিনিসটা মাথায় রাখবা সেটা হলো যে আমাদের প্রথম কথা হচ্ছে বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন। তার মানে বলের ঘাত সমান কি, ভরবেগের পরিবর্তন। তাহলে আমাদের মেইন কথা হচ্ছে, সূত্রটা হচ্ছে এমন, যে ইকুয়াল টু এফ টি ইন্টু এম, ভরবেগের পরিবর্তন না, তার মানে এম এম বি মাইনাস ইউ। ওকে, এটা হচ্ছে আসলে আমাদের মেইন সূত্র, যেটা তোমাকে জানতে হবে। তার মানে এখান থেকে তোমাকে বলের ঘাত বের করতে বলছে। তো আমরা কোশ্চেনটা একটু খেয়াল করি, কোশ্চেনটা একটু চিত্রের মাধ্যমে তোমাকে বুঝাবো। একটা কোশ্চেন বুঝবা, বাকি সব তুমি পারবা, এটা হলো কথা। দেখো, এত কেজি ভরের একটা একটা বস্তু, আচ্ছা, এত এত ব্যাগে, অনুভূমিক ব্যাগে একটা খাড়া দেয়ালে ধাক্কা ধাক্কা খায়। তার মানে এই হচ্ছে দেয়াল, যে দেয়ালে হচ্ছে বস্তুটা ধাক্কা খাবে। তো বস্তুটার ভর হচ্ছে তোমার এই 0.05 কেজি। তার মানে ধরো এখান থেকে এই বস্তুটা 0.05 কেজি দেয়ালের দিকে যাবে। তো আমি ডিরেকশন দিয়ে বুঝালাম, এত ব্যাগে অনুভূমিক ভাবে একটা খাড়া দেয়ালে ধাক্কা দিয়ে, তার মানে এই যে বস্তুটা, বস্তুটা হচ্ছে তোমার এই দেয়ালে যখন বাড়ি খাবে, অর্থাৎ এটা আছে, সোজা কথা হচ্ছে যেই ব্যাগে এটা ধাক্কা খাচ্ছে সেটা হচ্ছে তোমার দেওয়া আছে, এটাকে আমি বি1 ধরি, বি1 সমান দেওয়া আছে এই 0.2, মানে যেই ব্যাগে এটা যাচ্ছে। তো এটা দেয়ালে ধাক্কা খাইলো, এখন বস্তুটা দেয়ালে ধাক্কা খাইছে, এবং ধাক্কা খাওয়ার সময় যেই ব্যাগে গেছে সেটা হচ্ছে 0.2। তারপর বলছে ধাক্কা খেয়ে 0.1 মিটার পার সেকেন্ড ব্যাগে বিপরীত দিকে ফিরে এলো। তো বিপরীত দিকে ফিরে আসছে, তার মানে সেই ব্যাগটাকে আমি ধরবো বি2। তো আমি ধরলাম বস্তুটা বিপরীত, এখন ধাক্কা খেয়ে বিপরীত দিকে ফিরে আসবে একই বস্তু। তার মানে ব্যাগটা হচ্ছে বি2, কত দেওয়া আছে তোমার 0.1, তার মানে 0.1। ওকে, এই হচ্ছে কোশ্চেনে বলা আছে। তার মানে দেখো, প্রথমে যেই ব্যাগে যাচ্ছে সেটা হচ্ছে বি1, তারপর ধাক্কা খাইলো, আবার বিপরীত দিকে আসবে, তখন হচ্ছে 0.1। ব্যাপারটা এরকম চিন্তা করো, তুমি হচ্ছে তুমি তুমি একটা বল বল হাতে নাও, বল হাতে নিয়ে দেয়ালে মারো, দেয়ালে নিক্ষেপ করলা, তারপর কি হলো, বলটা তোমার কাছে আবার ব্যাক আসবে, আবার মারলা আবার ব্যাক আসবে, আবার মারলা আবার ব্যাক আসবে। তো ব্যাপারটা হচ্ছে জাস্ট লাইক দিস, এরকম। তো এখানে একটু খেয়াল করো, তাহলে আমাদের যাওয়ার ব্যাগ এবং আসার ব্যাগ কিন্তু দেয়া আছে। এখন কথা হলো, যাইতে যদি পজিটিভ হয়, আসতে হবে নেগেটিভ। এটাই হচ্ছে এক্স্যাক্টলি এখানেই প্রবলেমটা। এই যে ফেরত আসার সময় যেই ব্যাগটা, এটা কিন্তু তোমার নেগেটিভ হবে। কত হবে, নেগেটিভ হবে। তোমার ফেরত আসার সময় যেই ব্যাগটা, এটা কি হবে, এটা তোমার নেগেটিভ হবে। তাহলে এখন খেয়াল করো, তার মানে একটা ব্যাগ ফাইলা হচ্ছে পজিটিভ, একটা ফাইলা হচ্ছে নেগেটিভ। কেন নেগেটিভ সেটা বুঝতে পারছো। এখন খেয়াল করো, এই কোশ্চেনটা বিভিন্নভাবে আসতে পারে। তোমাকে বলতে পারে একজন ব্যাটসম্যান হচ্ছে ব্যাটিং করতেছে, তো বলার হচ্ছে তার দিকে বল করলো, ওকে বল করতেছে, বলটা হচ্ছে একটা ব্যাগে বল করবে, তারপরে ব্যাটসম্যান সেটাকে যখন বলটাকে আঘাত করবে, তখন সেটা বললো যে আবার সরাসরি বলারের কাছে ফেরত আসলো। তার মানে ব্যাটসম্যান যে আঘাত করলো, এখন আবার বিপরীত দিকে বাড়ি মারছে না, বল আসছে তার দিকে, সে বাড়ি মারছে, তার মানে আবার বলারের কাছে গেছে। সেম এখানেও সেম, ধরো এখানে ব্যাটসম্যান আছে, এই বলটা গেল বাড়ি দিল, আবার হচ্ছে বিপরীত দিকে আসবে। তার মানে একটা ব্যাগ পজিটিভ হলে আরেকটা হবে নেগেটিভ। ওকে, এখন খেয়াল করো, এখান থেকে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। আমাদের বের করতে বলছে, যে বের করতে বলছে, তো যে সমান আমরা জানি আমাদেরকে বলের ঘাত বের করতে বলছে। তার মানে বলের ঘাত সমান এম বি মাইনাস ইউ। আচ্ছা, আমি হচ্ছে ওই ভেক্টরটা একটু চিহ্ন দিয়ে আর ইয়ে করলাম না, আমি জাস্ট লিখে ফেললাম। খেয়াল করো, এম বি মাইনাস ইউ জিনিসটা কি, তার মানে এই ব্যাগে গেছে, এই ব্যাগে ফেরত আসছে, এখন বি1 বি2। তো এখানে এখানে বসানোর সময় তোমরা যে ভুলটা করবা, এই বিটি দিয়ে শিখো, বিটি দিয়ে শিখে আলটিমেটলি হচ্ছে কি, মানে তোমার এই বি বি ইউ এসব দিয়ে শিখো, আলটিমেটলি তোমার মনে থাকে না। তো এখানে বসাবা, আমি হচ্ছে যেটা বলি সেটা বসাও। তো এখানে বসাবা এম, তো এমই বসালা, এটা তো আর প্যারা নাই। এখানে বসাবা
ফেরত, ফেরত ব্যাগ মানে যেই ব্যাগে ফেরত আসতেছে সেটা বসাবা। এভাবে মানে পড়ার সময় হচ্ছে এভাবে পড়বা, তুমি বি টি এসব দিয়ে শিখো, বি মাইনাস ইউ মাইনাস বি আলটিমেটলি মনে থাকে না। এখানে খেয়াল করবা এম কোন ব্যাগে ফেরত আসছে মাইনাস কোন ব্যাগে গেছে, তার মানে ফেরত মাইনাস গেছে, ফেরত মাইনাস গেছে, এই হচ্ছে তোমার কথা। এখন এখানে হচ্ছে ডাটাগুলা বসাও। তাহলে এম কত দেওয়া আছে, এম দেওয়া আছে হচ্ছে তোমার 0.05। তারপরে এখানে হচ্ছে দেখো ফেরত আসছে মাইনাস 0.1, মাইনাস সূত্রের মাইনাস 0.2। এবার তুমি হিসাব করো, হিসাব করে দেখো এখান থেকে কত আসে, যেটা আসবে সেটাই হচ্ছে তোমার আনসার। ওকে, তো এখান থেকে তোমরা যেই ভুলটা করবা, এই একটা কোশ্চেন দেখা যায়, এটা এটা অ্যাডমিশন আমি মোটামুটি 2-3 জায়গায় আনসার করছি, এটা আসে কমন একটা কোশ্চেন। তো আসলে পোলাবেন যে জিনিসটা ভুল করে, কারণ ওই যে পড়ার সময় পরে বি মাইনাস ইউ বি মাইনাস ইউ বি মাইনাস ইউ, পরে যখন ম্যাথ করতে যায় কোনটা যে বি পড়ছে কোনটা ইউ পড়ছে ও আর এটা মনে করতে পারে না। তো এই জন্য পড়ার সময় এভাবে পড়বা যে ফেরত, ফেরত আসছে কি ব্যাগে, গেছে কি ব্যাগে, ফেরত আসছে কি ব্যাগে মাইনাস গেছে কি ব্যাগে, তাহলে তোমার আর কখনো প্যাস লাগবে না। আশা করি এই কোশ্চেনটা বুঝতে পারছো, এই কোশ্চেনটা আশা করি বুঝতে পারছো, তোমার প্রবলেম হওয়ার কথা না। কারো প্রবলেম থাকলে আমাকে একটু দ্রুত জানাও। আচ্ছা, আনসার যাই হোক, আনসার কিছু একটা আসবে, মাইনাস 0. একজন কমেন্ট করলো 0.015, আচ্ছা এরকম এরকমই কিছু একটা আসবে, মাইনাস 0.015। যাই হোক, আনসার যাই আসুক কিছু একটা তো আসবেই। এখন কথা হলো এই ম্যাথ নিয়ে আশা করি তোমাদের কারো প্রবলেম থাকার কথা না, এটা নিয়ে কারো প্রবলেম থাকার কথা না। ওকে, তাহলে দেখো আমরা হচ্ছে এই ম্যাথটা ভালোভাবে প্র্যাকটিস করব, এবং তুমি অ্যাডমিশনের কোশ্চেনগুলো যখন দেখবা, কোশ্চেনগুলো ঘাটবা, তখন হচ্ছে দেখবা এই টাইপের হচ্ছে বিভিন্ন ম্যাথ পাবা, এবং আমির হোসেন স্যারের বইয়েও ম্যাথ পাবা। তো তোমরা আরেকটা জিনিস যেটা হচ্ছে ভুল করো, সেটা হচ্ছে আমির হোসেন স্যারের যে কিছু এমসিকিউ আছে, সেই এমসিকিউ গুলো হচ্ছে তোমরা পড়ো না, ওইগুলো কিন্তু পড়তে হবে। তাহলে দেখো এই টপিক নিয়ে আশা করি কারো প্রবলেম নাই, আশা করি কারো প্রবলেম নাই। আমরা হচ্ছে পরবর্তী টপিকে যাব। আমরা আমরা এখন হচ্ছে তোমার পরবর্তী টপিক বলতে তোমাকে হচ্ছে এই যে তুমি এতদিন তো হচ্ছে রাস্তাঘাটের গতি করছো, মানে একটা রাস্তায় একটা তোমার বস্তু চলতেছে, সমবেগে চলতেছে, ব্যাগে চলতেছে, এসব বললাম বুম বাং। এখন আমরা হচ্ছে আজকে কৌণিক গতি নিয়ে পড়বো, মানে এই এই একই জিনিসগুলা যদি হচ্ছে একটা এই মানে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে হয় তাহলে কি হবে, ব্যাগ কি হবে, সরণ কি হবে, এগুলা তোমাকে আমি আসলে ওইভাবে ব্রিফলি পড়াবো না। আমি হচ্ছে মানে শুধু যেটা টর্ক আছে সেই টর্কটা একটু তোমাকে ডিটেল পড়াবো, আর বাকিগুলো তোমাকে দেখাই দিবে অ্যাডমিশনে কিভাবে মাথায় রাখবা, কারণ এটা ইম্পর্টেন্ট। তুমি কি পড়ছো অ্যাডমিশনে তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো কি তুমি মানে সেখানে মনে করতে পারতেছো, তো কিভাবে মাথায় রাখবা সেটা একটু দেখাই দেবো। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন এখন আমরা হচ্ছে তোমার ঘূর্ণন গতি নিয়ে পড়াশোনা করব, ঘূর্ণন গতি। তো ঘূর্ণন গতি, ঘূর্ণন গতি নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে। ঘূর্ণন গতি নিয়ে পড়াশোনার পূর্বে আমি তোমাকে হচ্ছে ধরো এখানে কিছু জিনিস লিখি। একটা হচ্ছে সাপোজ ধরো রৈখিক গতি, রৈখিক গতি মানে হচ্ছে রাস্তাঘাটের গতি। আর একটা হচ্ছে তোমার কৌণিক গতি, মানে এই যে ঘূর্ণন গতি যেটাকে বলতেছি এটা হচ্ছে কৌণিক গতি, যেখানে একটা কোণ থাকবে। সোজা কথা হলো মানে ঘূর্ণন কৌণিক গতি, এই সোজা কথা হলো মনে রাখবা বৃত্তাকার পথে ঘূর্ণনের ক্ষেত্রে। এখন এখানে খেয়াল করো, তো রৈখিক গতির ক্ষেত্রে আমি হচ্ছে যেভাবে পড়াই এভাবে হচ্ছে জিনিসগুলোকে আয়ত্ত করো, তাহলে তুমি মানে অ্যাডমিশনে মনে রাখতে পারবা। প্রথমে ধরো আমি তোমাকে বললাম সরণ জিনিসটা একটু ইয়ে করো, সরণ খেয়াল করো, সরণ কি এটা তোমাদেরকে পড়ানোর কিছু নাই। ওকে, সরণ যাই হোক। এখন খেয়াল করো, তো রৈখিক গতির ক্ষেত্রে সরণ জিনিসটা আসলে ছিল কেমন, এমন এস। আর কৌণিক গতির ক্ষেত্রে একই জিনিসটা কি ছিল, কৌণিক গতির ক্ষেত্রে সরণ একই জিনিসটা কি ছিল, সেটা ছিল বেসিক্যালি তোমার থিতা। থিতা কেন আমি একটু পর তোমাকে বোঝাচ্ছি, এখন একটু খেয়াল করো। এখানে দেখো, এই ধরো এই হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধ, তো একটা বস্তুকে তুমি এ থেকে বি বিন্দুতে নিলা, তার মানে কতটুকু সরাইছো, তার অবস্থান থেকে এতটুকু না, এভাবে যাবে না, তার মানে থিতা পরিমাণ সরাইছো। তো থিতা পরিমাণ যদি সরাও তার মানে এখানে থিতা হচ্ছে কিন্তু তার সরণ কতটুকু পরিমাণ গেছে। এখন যদি বস্তুটা পুরা মানে তোমার পুরা ইয়েটা ঘুরে,
থিতা পরিমাণ না ঘুরে পুরাটা ঘুরে, পুরা পরিধি সমান ঘুরে। তো এই যে এ বি সমান চাপটা ধরলাম হচ্ছে এস, এস হচ্ছে চাপ। তো এখন খেয়াল করো, ধরলাম হচ্ছে পুরাটা ঘুরে, তখন কিন্তু ঘুরবে 2 ফাই। যদি পুরাটা ঘুরে মানে পুরাটা এখান থেকে এ থেকে শুরু করে আবার এ তে ফেরত আসে, তখন কিন্তু হবে 2 ফাই। মানে একবার ঘুরলে তোমার একটা বৃত্তের কেন্দ্রে 2 ফাই সমান কোণ তৈরি হয়। আচ্ছা, এই গেল হচ্ছে তোমার মানে সরণের জন্য। আচ্ছা, এটা গেল। এখন হচ্ছে ব্যাগ। ব্যাগকে আমরা কি করব খেয়াল করো, আগে এসব জিনিস একটু দেখাই, তারপর আমি ওই জিনিসগুলো একটু হালকা পাতলা দেখাবো। আচ্ছা, ব্যাগের ক্ষেত্রে খেয়াল করো, তার মানে এটা হচ্ছে বি, এখানে হবে কি ওমেগা। ওকে, তার মানে দেখো যেটা হচ্ছে তোমার রৈখিকের ক্ষেত্রে বি, কৌণিকের ক্ষেত্রে সেটা ওমেগা। আগে এই জিনিসগুলো একটু মাথায় রাখো, তারপর আমরা যাচ্ছি ডিটেইলে। এখন হচ্ছে ত্বরণ। ত্বরণ ধরো এটা হলো তোমার এ, এখানে হচ্ছে কি আলফা, আলফা। ওকে, আচ্ছা, এখানে হলো আলফা। এখন এখানে একটু খেয়াল করো, এটা হচ্ছে তোমার কৌণিক গতি ওমেগা। তাহলে এই ওমেগা, ওমেগা সমান আমরা আমরা বেসিক্যালি কি বলতে পারি, তোমার যে ব্যাক জিনিসটা, ব্যাক মানে হচ্ছে কি তোমার স্মরণ বাই সময়। তার মানে স্মরণ বাই সময় এখানে কি হবে, এখানে যদি এটার ক্ষেত্রে চিন্তা করো, স্মরণ হচ্ছে থিতা, তার মানে কতটুকু ধরি ডেল থিতা, তার মানে ডেল থিতা, আর সময় হচ্ছে ডেল টি। ওকে, এটা হলো মোটামুটি একটা ধারণা। তারপরে খেয়াল করো, তারপর যদি ত্বরণ চিন্তা করো, ত্বরণ মানে হচ্ছে তোমার ব্যাক বাই সময়। তার মানে ব্যাক হচ্ছে তোমার এই যে ওমেগা, এটা ধরো ডেল ওমেগা বা ওমেগা ধরো, তারপর হচ্ছে টি, তার মানে ডেল টি। এই হচ্ছে তোমার মোটামুটি একটা ধারণা। তারপর হচ্ছে তোমাকে আমি ডিটেলের দিকে নিচ্ছি। এখন খেয়াল করো, তাহলে এটা গেল হচ্ছে তোমার ত্বরণ। তারপর এখান থেকে যদি তুমি বর চিন্তা করো, বর আসলে কি হবে। আচ্ছা, এগুলা এসব জিনিস তোমরা হচ্ছে নর্মালি পারো, কিন্তু তারপরে একটু দেখাইতে হবে, কারণ বেসিক থেকে তো শুরু করতে হয়। আচ্ছা, এখন হচ্ছে তোমার বরটা চিন্তা করো, তো এটার ক্ষেত্রে হচ্ছে এম, এটাই যখন কণিকের ক্ষেত্রে যাবে তখন হয়ে যাবে তোমার আই। এই আই এর পরিচয় কি, আই হলো জড়তার ভ্রামক। তার মানে বেসিক্যালি তুমি রৈখিকের ক্ষেত্রে যেটারে বর বলতেছো, কণিকের ক্ষেত্রে সেটাই নাম হয়েছে জড়তার ভ্রামক। একটু স্মার্ট হয়ে গেছে। তার মানে এটার নাম হচ্ছে কি জড়তার ভ্রামক। ওকে, তো এটার নাম হয়ে গেল জড়তার ভ্রামক। মানে একটু স্মার্ট হয়েছে আর কি, ড্রেস টেস পরে এখন একটু সুন্দর হয়ে গেছে। আচ্ছা, এখন যদি এখন আমরা বলি বরবেগ, বরবেগ জিনিসটা বলবো, বরবেগ। তার মানে বর ইনটু ব্যাগ, তাহলে বর ইনটু ব্যাগ, এটা দেখি স্মার্ট হয়ে কি হয়, কণিকের ক্ষেত্রে স্মার্ট হলে কি হয়। বর সমান তুমি পাইছো আই, ব্যাগ সমান পাইছো হচ্ছে ওমেগা, তার মানে আই ওমেগা। এই হচ্ছে তোমার কৌণিক ভরবেগ। ওকে, তার মানে এটা গেল রৈখিক সরণ, এটা গেল কৌণিক সরণ, এটা গেল রৈখিক বেগ, এটা কৌণিক বেগ, এটা রৈখিক ত্বরণ, এটা কৌণিক ত্বরণ, এটা রৈখিক বর, এটা কৌণিক বর, এটা হলো রৈখিক ভরবেগ, এটা কৌণিক ভরবেগ। ওকে, এখন এখন আমরা হচ্ছে গতিশক্তির দিকে যাই। খেয়াল করো, দেখো কত এই এই জিনিসগুলো কত ইন্টারেস্টিং। তোমরা হচ্ছে জিনিসগুলোকে পড়ার সময় হচ্ছে মানে হাবিজাবি করে পড়ো, এগুলো কত ইন্টারেস্টিং খেয়াল করো। দেখো আমি কিভাবে একটা থেকে একটা প্যাটার্নে নিয়ে যাই। এখন হচ্ছে গতিশক্তি চিন্তা করো। গতিশক্তি, তো আমরা জানি ই কে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। তার মানে তোমার ভর ইন্টু ব্যাগের স্কোয়ারের অর্ধেক। তার মানে এখানে লিখো হাফ এম বি স্কোয়ার। এটা এখানে গেলে কি হবে, হাফের জায়গায় বসাই দাও, হাফে তো কিছুই করতে পারবা না। তো এম এর জায়গায় বসাবা আই, বি এর জায়গায় বসাবা ওমেগা। এই হচ্ছে তোমার যখন একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরে, তখন হচ্ছে তোমার এটা মানে ঘূর্ণনজনিত কারণে কি পরিমাণ গতিশক্তি, সেটা হচ্ছে এই সূত্রটা। তো বইয়ে খেয়াল করো, দেখো তুমি অলরেডি অনেক কিছু মানে অনেক কিছু শিখে ফেলছো, কোরিলেট করছো। এখন তোমাকে আরেকটু হচ্ছে হালকা হালকা পাতলা ডিটেল দিতে হবে, অর্থাৎ ডিটেল একটু বলতে হবে, নাহলে তুমি হচ্ছে প্যাস খেয়ে যাবা, বুঝছো। আচ্ছা, এতটুকু পর্যন্ত তুলে নাও। যাদের হচ্ছে যে লিখতে লেখা একটু স্লো, তারা একটু স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, যাদের লেখা একটু স্লো তারা একটু স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, আচ্ছা, তাহলে আমি মুছে ফেললাম, এতটুকু পর্যন্ত মুছে ফেললাম। ঠিক আছে, এখন খেয়াল করো, একটু হচ্ছে জিনিসগুলোকে ফিল করতে হবে। ধরো
একটা বস্তু যদি আর ব্যাসার্ধে তোমার এভাবে ঘুরে বৃত্তাকার পথে ঘুরে, তাহলে ধরো পুরাটা পথ ঘুরছে, মানে এ থেকে শুরু করে, এখান থেকে শুরু করে এদিক দিয়া গেল, আবার এদিক দিয়া গেল, এদিক দিয়ে আসলো, আবার এতে আসলো, তার মানে সে টোটাল 2 পাই দূরত্ব অতিক্রম করছে। কতটুকু? 2 পাই। ওকে, টোটাল হচ্ছে 2 পাই দূরত্ব অতিক্রম করছে, কৌণিক দূরত্ব বেসিক্যালি, অর্থাৎ এই যে কৌণিক তোমার সরণ যে জিনিসটাই বলি, ওকে, তার মানে সে টোটাল কৌণিক দূরত্ব গেছে হচ্ছে 2 পাই পরিমাণ। তাহলে খেয়াল করো, এখন এখান থেকে একটু একটু ভালোভাবে খেয়াল করো, একবার ঘুরছে আর হচ্ছে তোমার 2 পাই। এখন যদি n বার ঘুরে, n বার ঘুরতেছে, এখন আমি এটাকে n বার ঘুরাইলাম, এগুলা কিন্তু ম্যাথ, এগুলা খেয়াল করো, অ্যাডমিশনের ম্যাথ, তার মানে n 2 পাই। ওকে, n 2 পাই, n বার ঘুরলো n 2 পাই। আচ্ছা, এখন কথা হলো, এখন খেয়াল করো, তো এখন এখান থেকে আমরা হচ্ছে তোমার একটা মানে কঠিন একটা সূত্র বের করব, তুমি তুমি হয়তো বুঝতেও পারবা না, আমরা সেই সূত্রটা বের করব। খেয়াল করো, এখন এখান থেকে আমরা আমরা একটু আগে পড়ছিলাম যে ওমেগা সমান, ওমেগা ওমেগা হচ্ছে কি দেখাইছি? কৌণিক বেগ। তার মানে উপরে ছিল কৌণিক সরণ বা ও মানে কৌণিক দূরত্ব, নিচে হচ্ছে কি সময়। তার মানে ওমেগা সমান, আমরা যদি চিন্তা করি বস্তুটা একবার ঘুরছে, তার মানে একবারের জন্য হচ্ছে 2 পাই, তাহলে আমরা লিখতে পারি কি 2 পাই/টি, 2 পাই/টি, এটা লিখতে পারি না? একবার যখন ঘুরে আমরা এই জিনিসটা লিখতে পারি। ওকে, তাহলে এখান থেকে আমি জাস্ট এটা করলাম, টি ইকুয়াল টু 2 পাই/ওমেগা, টি ইকুয়াল টু 2 পাই/ওমেগা। তার মানে আমরা এতটুকু পর্যন্ত পাই। দেখো এখানে কারো বোঝা মানে কারো বুঝতে সমস্যা হওয়ার কথা না। ওকে, কারো বুঝতে সমস্যা হওয়ার কথা না। তারপরে খেয়াল করো, এখন এটার ক্ষেত্রে আমরা আরেকটা সূত্র জানি, এটা গেল হচ্ছে তোমার কৌণিক বেগ। এখন আমরা আমরা বেসিক্যালি রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক বের করতেছি। তোমরা জানো সেই সম্পর্ক বি ইকুয়াল টু ওমেগা আর, কিন্তু এভাবে বি ইকুয়াল টু ওমেগা আর, বি ইকুয়াল টু ওমেগা আর মানে এই গরুর মতো ইয়ে করলেই হবে না। তোমার সোজা কথা হলে কলুর বলদের মতো তুমি পরিশ্রম করলা, কিন্তু হবে না, এগুলো টেকনিক্যালি মনে রাখতে হবে। তারপর খেয়াল করো, এটা গেল হচ্ছে তুমি কৌণিক বেগের জন্য বের করলা, এখন আমরা রৈখিক বেগের জন্য বের করবো, অর্থাৎ এটা এটা কৌণিকের জন্য বের করলা, এখন রৈখিকের জন্য বের করবো। তো রৈখিকের জন্য আমরা জানি s ইকুয়াল টু বিটি, কি জানি? s ইকুয়াল টু বিটি। তো এখান থেকে আমরা যদি বিটা বিটা বের করি, উপরে হবে s, নিচে হবে t, বড় টি লেখো বা ছোট টি লেখো, যাই লেখো সমস্যা নাই। তার মানে s, এখন একবার যদি ঘুরে রৈখিকের ক্ষেত্রে চিন্তা করো, তার মানে একটা বৃত্তের পরিধি পরিধি সমান ইয়ে হচ্ছে 2 পাই/r। ওকে, তার মানে একবার যদি ঘুরে সে বেসিক্যালি এই 2 পাই/r দূরত্ব অতিক্রম করবে। দেখো তো এটা বোঝো কিনা? এই যে তুমি যে একটু আগে যে চিন্তা করলা কৌণিক গতির ক্ষেত্রে 2 পাই, কৌণিক গতির ক্ষেত্রে কোন চিন্তা করে, কিন্তু রৈখিক গতির ক্ষেত্রে চিন্তা করে কতটুকু পথ গেছে। তার মানে 2 পাই/r দূরত্ব গেছে টোটাল, একবার এ থেকে ঘুরে এতে আসলে 2 পাই/r টোটাল অতিক্রান্ত দূরত্ব। আর সময় সময় তো হচ্ছে সময় তোমার টি, তার মানে এখান থেকে আমরা লিখতে পারি কি 2 পাই/r/টি। ওকে, এখন টিটাকে এক পাশে রাখো, t/2 পাই/r সমান বি। ওকে, এই দেখো দুইটা জিনিস পাইলাম। তাহলে দেখো এখান পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে? আমাকে একটু জানাও এখানে কি কারো কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা হ্যাঁ, এই এখন একটা মানে ভালো একটা কোশ্চেন, সেটা হচ্ছে যেহেতু তোমার ফিজিক্স মোটামুটি ফার্স্ট পার্টের 4 চ্যাপ্টার শেষ, তো মোটামুটি যেভাবে ক্লাস নিচ্ছি, তোমার হয়তো আগামী 1 মাস যদি তোমরা রেগুলার ক্লাস করো, তাহলে দেখবা যে মোটামুটি ফিজিক্স ফার্স্ট পার্টের একটা মানে উড়াদুরা অবস্থা হয়ে গেছে। তো এর মাঝখানে আমি কিছু সেকেন্ড পার্টের ক্লাস দিব। যেমন আমার নেক্সট ক্লাসটাই প্ল্যান হচ্ছে তোমার ফিজিক্স সেকেন্ড পার্ট সার্কিট নিয়ে ক্লাস করাবো। কি নিয়ে? সার্কিট নিয়ে। যারা হচ্ছে ঢাকা ভার্সিটিতে চান্স পাইতে চায়, সোজা কথা হলো হচ্ছে ডিউর প্রতি অনেক ভালোবাসা, আবেগ, তাদের জন্য সার্কিট অনেক বেশি দরকার। তোমাকে হচ্ছে সার্কিট পড়তে হবে, সার্কিট বুঝতে হবে, মাথায় খেলাইতে হবে, নাহলে কিন্তু আবেগ ভালোবাসা দিয়ে লাভ হবে না। ওকে, তো সেই আগামী ক্লাসে হয়তো আমি সার্কিটের ক্লাস নিতে পারি, সেটা আমি আগামী ক্লাসে জানাই দিব। তো আমি সার্কিটের ক্লাসটা মানে আগামী ক্লাসে নেব, এটা হচ্ছে আমার নেওয়ার আপাতত প্ল্যান আছে। এখন খেয়াল করো, তাহলে দেখো এই দুইটা টি পাইলাম, এখন এখানেও আছে টি, এখানেও আছে টি, তার মানে টি আমরা কি লিখতে পারি? সমান লিখতে পারি। ওকে, টি আমরা সমান লিখতে পারি। তাহলে আমরা এই দুইটা থেকে আমরা লিখতে পারি এরকম 2 পাই/r/বি ইকুয়াল টু 2 পাই/ওমেগা। দেখো তো ব্যাপারটা আমরা কি এই মানে এরকম লিখতে পারি কিনা, 2 পাই/r/বি 2 পাই/ওমেগা। ওকে, দুই পাশ থেকে এগুলা বাদ দাও,
দুই পাশ থেকে এগুলা বাদ দাও। তার মানে আমরা এখান থেকে কি পাই, উপরে পাচ্ছি হচ্ছে আর, নিচে পাচ্ছি বি 1/ω। তাহলে দেখো তো চিনা চিনা একটা সূত্র লাগতেছে কিনা, বি ইকুয়াল টু ওমেগা আর, এরকম না ব্যাপারটা, বি ইকুয়াল টু ওমেগা আর। দেখো তো সূত্রটা চিনা চিনা লাগে কিনা। ওকে, তো এই হচ্ছে সেই চেনা চেনা সূত্র, এবং এটাকে আমরা ভেক্টর রূপে প্রকাশ করব। এটাকে আমরা ভেক্টর রূপে প্রকাশ করব, তার মানে এরকম লিখতে পারি না। ওকে, দেখো ভেক্টর রূপে প্রকাশ করলাম যে বি ইকুয়াল টু কি, ওমেগা আর। ওকে, বি ইকুয়াল টু ওমেগা আর। তো এই হচ্ছে আমাদের সেই প্রমাণ, অর্থাৎ যেই প্রমাণটা, অর্থাৎ যে সূত্রটা তোমরা হচ্ছে মুখস্থ করো সেটা হচ্ছে এটা। ওকে, আশা করি এতটুকু পর্যন্ত কারো প্রবলেম নাই। এখন এটা কেন পড়াইছি এটা একটু বলতেছি আমি, এখন এটা কেন পড়াইছি এটা একটু বলতেছি, খেয়াল করো। তাহলে এতটুকু পর্যন্ত আশা করি তোমার কোনো প্রবলেম নাই। আমি হচ্ছে মুছে ফেলবো, যদি কারো প্রবলেম না থাকে আমি হচ্ছে মুছে ফেলবো। আচ্ছা, এখান পর্যন্ত কারো প্রবলেম নাই, তাহলে আমি হচ্ছে মুছে ফেলি। আমি দেখতে পাচ্ছি না প্রবলেম থাকার কথা না। এগুলা মানে এত ইজি করে পড়াইলে, আমার টিচার যদি আমাকে পড়াইতো, আমি নিজেও মানে ইয়ে করতে পারতাম, তখন আমার লাইফটা আর একটু ইজি হইতো তখন। খেয়াল করো, তাহলে এতটুকু পর্যন্ত গেল, এতটুকু পর্যন্ত আশা করি কারো প্রবলেম নাই, আমি মুছে ফেললাম। আচ্ছা, এখন এই ঘুরায় পেঁচায় তোমাকে এতটুকু পড়ানোর আসলে একটা কারণ আছে, সেটা হচ্ছে তোমাকে আমি কৌণিক ব্যাগের একক মাত্রা এগুলো একটু বের করে দেখাবো। কৌণিক ব্যাগের একক আর মাত্রা বের করে দেখাবো। খেয়াল করো, তাহলে তোমাকে যদি এখান থেকে বলি যে কৌণিক ব্যাগের একক, সূত্রটা কি, বি ইকুয়াল টু ওমেগা আর। তার মানে ওমেগা সমান বি বাই আর। বি হচ্ছে এল টি ইনভার্স ওয়ান, আর আর হচ্ছে এল দৈর্ঘ্য, তার মানে হচ্ছে টি ইনভার্স ওয়ান। ওকে, টি ইনভার্স ওয়ান। তাহলে দেখো এটা বের করলাম মাত্রা, এককটা কি হবে, এককটা হবে তোমার বি ইকুয়াল টু কি, এম এস ইনভার্স ওয়ান। তার মানে আর নিচে হচ্ছে কি, নিচে হচ্ছে মিটার আছে। তা আচ্ছা, তাহলে আমাকে একটু এককটা সবাই বের করে একটু জানাও যে এটার আসলে এককটা কি হবে। আচ্ছা, খেয়াল করো, এটা এককটা হচ্ছে, এটা আসলে বের করার যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে তোমার এই মাত্রাটা হচ্ছে তোমার অ্যাডমিশনে আসে মেইনলি হচ্ছে এটা। এককের চেয়ে একক তো যাই হোক, একক এখানে আসলে কি মানে কি হবে, আর তোমার যেহেতু হচ্ছে বস্তুটা কি হচ্ছে, বস্তুটা এখানে ঘূর্ণায়মান। তো সাধারণত তোমার কৌণিক ব্যাগকে রেডিয়ান পার সেকেন্ড বা রেড পার সেকেন্ড এককে প্রকাশ করা হয়। কারণ হচ্ছে তোমার যেহেতু ঘূর্ণায়মান, এখানে মানে কতটুকু ঘুরছে, আমরা বলি না যে কত রেডিয়ান কোণের ক্ষেত্রে। তার মানে যাই হোক, এককটা এখানে এই দরকার নাই, এককটা এত বেশি ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে এটা, তোমার এই যে মাত্রাটা, মানে যে এখানে কৌণিক ব্যাগের যে মাত্রাটা টি ইনভার্স ওয়ান, এটা একটু ইম্পর্টেন্ট। ওকে, আশা করি এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো, কারো প্রবলেম থাকার কথা না। তারপর আমরা হচ্ছে যে আমরা এতে যাব। ওকে, তো এখানে খেয়াল করো, এককটা তোমরা একটু দেখে নিও। এককটা ওই যে রেডিয়ান পার সেকেন্ড বা রেড পার সেকেন্ড, যাই হোক রেডিয়ান পার সেকেন্ড বা রেড পার সেকেন্ড, এই হচ্ছে তোমার একক। ওকে, এখন আমরা এই কৌণিক ব্যাগ তো গেল, এখন আমরা ব্যাগটা বাদ দিয়ে আমরা হচ্ছে তোমার ত্বরণে যাব। এটা একটু থাকুক, এটা থাকার কারণ আছে, এটা কেন থাকবে সেটা তোমাকে আমি একটু পর দেখাচ্ছি। এখন কৌণিক ত্বরণে যাব। নর্মাল ত্বরণের ক্ষেত্রে চিন্তা করো তো, এ ইকুয়াল টু কি, ডিবি বাই ডিটি। আর একটু আগে তুমি পাইলা বি ইকুয়াল টু কি, ওমেগা আর। এটাই তো পাইলা, তোমাকে তো একটু আগে এই জিনিসটাই আমি দেখাইলাম, বি ইকুয়াল টু ওমেগা আর। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, ডি ওমেগা আর ডিভাইডেড বাই ডিটি। ওকে, তাহলে এখান থেকে খেয়াল করো, আমরা বেসিক্যালি এখান থেকে কি করতে পারি, আমরা যদি চাই ব্যাপারটাকে একটু সাজায় লিখবো, এরকম লিখতে পারি না, ডি ওমেগা ডিভাইডেড বাই ডিটি। দেখো তো মানে এরকম লেখা যায় কিনা, ডি ওমেগা ডিভাইডেড বাই ডিটি। ডি ওমেগা ডিভাইডেড বাই ডিটি সমান কি ছিল, ডি ওমেগা ডিভাইডেড বাই ডিটি সমান ছিল হচ্ছে এ ইকুয়াল টু ডি ওমেগা ডিভাইডেড বাই ডিটি। ওকে, এটা ছিল। তাহলে আমরা এটা সমান কি এক্স্যাক্টলি এ লিখতে পারি না, মানে এ না, যেহেতু কৌণিক তো আলফা ছিল, আলফা, তার মানে আলফা আর, এটাকে আমরা লিখতে পারি না এ ইকুয়াল টু আলফা আর। দেখো তো এই সূত্রটা তাহলে কত কষ্ট করে আগে মনে রাখতা, এ ইকুয়াল টু আলফা আর। ওকে, তাহলে দেখো এই সূত্রটা আমরা প্রমাণ করে ফেললাম, আমাদের এটা নিয়ে কোনো প্রবলেম নাই। এখন আমরা কৌণিক ত্বরণের এককটা বের করব। তাহলে খেয়াল করো, এ ইকুয়াল টু কি পাইলাম, আলফা আর। আলফা ইকুয়াল টু এ বাই আর, এ ইকুয়াল টু হচ্ছে এল টি ইনভার্স টু,
আর এখানে হচ্ছে এল, তার মানে টি ইনভার্স টু। এই জন্য হচ্ছে আমি এটা মুছি নাই, কারণ দেখো কৌণিক ব্যাগের মাত্রাটা হচ্ছে তোমার টি ইনভার্স ওয়ান, কৌণিক ত্বরণের মাত্রা টু। এই দুটা জিনিস তোমার অ্যাডমিশনের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি যেখানেই হচ্ছে পরীক্ষা দাও এই দুটা জিনিস মোটামুটি পাবাই, মানে এই দুটা জিনিস এতটাই ইম্পর্টেন্ট, তুমি এই দুটা জিনিস কোথাও না কোথাও পাবাই, তোমার দেখা হবেই এদের সাথে। তাহলে গেল, এই হচ্ছে তোমার কৌণিক ব্যাগের একক, আর এই হচ্ছে কি কৌণিক মাত্রা, মানে এটা হলো কৌণিক ব্যাগের মাত্রা, এটা হলো কৌণিক ত্বরণের মাত্রা। কারো কি প্রবলেম আছে এতটুকু পর্যন্ত? আচ্ছা, এই এই টপিকগুলা, এই যে কৌণিক যে তোমার এই কৌণিক গতির যে টপিকগুলা তুমি এখন কেমন বুঝতেছো? এখন কি তুমি ভালোভাবে বুঝতেছো, না তোমার কাছে আগের মতোই একটু হিবিজিবি মনে হচ্ছে? আমি দেখতে চাই যে আসলে কারা হচ্ছে যে আগের থেকে একটু বেটার বুঝতেছে বা ক্লিয়ারলি বুঝতেছে, না তুমি যে আগের মতো যদি তোমার মানে এখনো প্যাচ লাগিয়ে থাকে তাহলে তো কোনো লাভ নাই। এগুলো নর্মালি কিন্তু প্যাচ লাগে এই সূত্রগুলা। তো কারা কারা আসলে এখন ক্লিয়ারলি বুঝতেছো যে আমার আর প্রবলেম হচ্ছে না, আমি ক্লিয়ারলি বুঝতে পারতেছি? আমি একটু দেখতে চাই যে কারা কারা আসলে বুঝতে পারতেছো, তারা একটু জানাও। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কারা কারা এখন জিনিসগুলো ক্লিয়ারলি বুঝতে পারতেছো যে আমার আগে থেকে একটু ক্লিয়ার মনে হচ্ছে বা আগে থেকে একটু জিনিসগুলো ইয়ে লাগতেছে? ওকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। আমরা মোটামুটি অনেক কিছুই পড়াইছি, এর মধ্যে হচ্ছে জড়তার ভ্রামক চক্রগতির ইয়ে নিয়ে, অর্থাৎ চক্রগতির ব্যাসার্ধ, এগুলো নিয়ে আপাতত আমি এখন আর পড়াচ্ছি না, এই জিনিসগুলো তোমরা একটু দেখে নিবা। তো এগুলো নিয়ে মানে খুব বেশি অ্যাডমিশনে কোশ্চেন পেঁচায় না, এই জন্য হচ্ছে দেখতেছি না। আর হচ্ছে ওই যে জড়তার ভ্রামক চক্রবর্তীর এই ব্যাসার্ধের একটা যে বিদঘুটে বক্স আছে, ওইখান থেকে মোটামুটি তোমার ইয়ে দেখে, অর্থাৎ বিদঘুটে একটা বক্স আছে, আমি একটু দেখাই। যদিও আমি আমি বক্সটা পড়াচ্ছি না, কারণ হচ্ছে এটা থেকে তোমার ভার্সিটিতে মাঝে মাঝে দু একটা কোশ্চেন আসতে পারে, কিন্তু তোমার মেডিকেল ইয়েতে খুব বেশি আসে না। তো আমি আপাতত বক্সটা পড়াচ্ছি না, পরে যদি আমার কাছে সময় থাকে আমি বক্সটাও দেখাই দিব। এই বক্সটা এখান থেকে বিদঘুটে কিছু জিনিস আছে, এগুলো একটু তুমি মোটামুটি যতটুকু পারো সম্ভব হয় মুখস্থ রাখবা। ওকে, মনে রাখার চেষ্টা করবা। এখন খেয়াল করো, আমরা হচ্ছে মোটামুটি তোমাকে আমি যে জিনিসগুলো ক্লিয়ার করতেছি সেটা হচ্ছে এই যে সূত্রগুলা, সূত্রের যে পেঁচানো জিনিসগুলা সেই জিনিসগুলা একটু ক্লিয়ার করতেছি। আর আবারও বলতেছি ওই বক্সটা একটু যতটুকু পারো মাথায় রাখবা, ওকে? কিন্তু খুব বেশি প্রেশার নেওয়ার দরকার নাই। তারপরে যদি সময় থাকে আমি বক্সটাকে অনেক সহজ করে পড়াই দিব। বাট আপাতত আমাদের নিউটনীয় বলবিদ্যার 5টা লেকচার হয়ে গেছে, এত বড় চ্যাপ্টার যে আসলে আমি কভার করতে পারছি আমার নিজের কাছে ভালো লাগতেছে, মানে এত বড় একটা চ্যাপ্টার আমি ইয়ে করতে পারছি 5টা ক্লাসে। আচ্ছা, তাহলে এটা একটু মুছে ফেললাম। আচ্ছা, লাইভে দেখলে তোমার কিছু কোশ্চেন জাগে, তো এখন সেই কোশ্চেনগুলো তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো, কিন্তু আলটিমেটলি আসলে আমাকে জিজ্ঞেস করে মানে নর্মালি কোনো লাভ হয় না। কারণ হচ্ছে দেখা যায় যে যেমন ওই আজকে সকাল থেকেই হচ্ছে তোমার রেজিস্ট্রেশন করছে, রেজিস্ট্রেশন করে মোটামুটি 50-60 জনের মতো মেসেজ দিয়ে রাখছে, আমি কিন্তু কারো মেসেজই সিন করতে পারিনি। তার মানে আমাকে জিজ্ঞেস করতে পারবা, বাট মানে আমি আসলে তোমাকে রিপ্লাই দিতে পারবো কিনা সেটা আমি বলতে পারবো না, এটা হচ্ছে কথা। তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এতটুকু পর্যন্ত গেল। এখন আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে পড়বো, সেটা হচ্ছে টর্ক বা বলের ভ্রামক। টর্ক বা বলের ভ্রামক নিয়ে একটু পড়বো। ওকে, তো এটা এটা খুব ইন্টারেস্টিং একটা টপিক, টর্ক বা বলের ভ্রামক। টর্ক বা বলের ভ্রামক, আচ্ছা, এই এই টপিকটা আমি আমি জানি মোটামুটি, মানে ম্যাক্সিমাম হচ্ছে তোমরা বুঝতে পারো না, কিন্তু হচ্ছে মোটামুটি একটা মানে এই আইডিয়া নাও আর কি, কোনো মতে হচ্ছে পড়ো, এই হচ্ছে কথা। এখন এই টপিকটাকে আমি একটু ইন্টারেস্টিং করে, আগে আমি হচ্ছে একটু চিত্রটা একটু ড্র করতে হবে, চিত্রটা একটু ড্র করে নিই। অর্থাৎ বইয়ে যে চিত্রটা আছে আমি সেটাই ড্র করতেছি, তোমরা নিজেরাও বই থেকে দেখে নাও। আচ্ছা, ঠিক আছে। তারপরে তোমরা নিজেরাও বই থেকে দেখে নাও, কোনো সমস্যা নেই। ওকে, এটা হচ্ছে আমাদের থিতা, থিতা। তারপর এখান থেকে এটা, এটা হচ্ছে ধরো লম্ব দূরত্ব। ওকে, তারপরে পয়েন্টিংগুলো কি কি করছে সেই জিনিসগুলো একটু দেখে নিই। এখানে এক্স দিছে। বইয়ের চিত্রগুলো তোমার দেখলে হয় কি, আমি যত সম্ভব চেষ্টা করি বইয়ের চিত্রগুলো ফলো করতে, কারণ এতে করে যে সুবিধাটা হয়, যেমন আমি যে তোমাদেরকে ম্যাথগুলো প্র্যাকটিস করাই, এগুলো কিন্তু আমির হোসেন স্যারের বইয়ের ম্যাথ প্র্যাকটিস করাই। এর কিছু কারণ আছে, কারণ হচ্ছে কি,
যাতে তুমি পরবর্তীতে ম্যাথ প্র্যাকটিস করতে গেলে তোমার মনে পড়ে, আরে হ্যাঁ ভাই তো আমাকে এটাই পড়াইছে, এই কোশ্চেনটাই তো আমাকে পড়াইছে। এটা হচ্ছে আমার টার্গেট। এই জন্য হচ্ছে আমি তোমাকে বই থেকে এক্সাম্পলগুলো নিই, নাইলে হচ্ছে আমি গাইড বুক থেকেও নিতে পারতাম, কিন্তু আমি হচ্ছে এই কাজটা করি না, কারণ আমি চাই হচ্ছে তুমি মেইন বইটা ভালোভাবে পড়ো, বাকি হচ্ছে পরবর্তীতে বাকি কথা। আচ্ছা এখন এখানে একটু খেয়াল করো, এখানে একটু খেয়াল করো। আচ্ছা এখন দেখো, তোমাকে এই টপিকটা একটু খুবই সহজভাবে চিন্তা করতে হবে, খুবই সহজভাবে চিন্তা করতে হবে। কেন সহজভাবে চিন্তা করতে হবে? দেখো, প্রথমে এটা একটা অক্ষ চিন্তা করো, এক্স ওয়াই অ্যাক্সিস, বা সোজা কথা হলো আমি একটু সহজ একটা এক্সাম্পল দিই, সহজ একটা এক্সাম্পল দিই। কেমন সহজ একটা এক্সাম্পল? ধরো আমরা হচ্ছে এই নর্মালি পার্কে গেলে আমরা কি করি, পার্কে গেলে কি করি, তোমার হচ্ছে এই যে দুই পাশে দুইজন বৈশা মাঝখানে ব্যালেন্স করো না, একজন উপরে ওঠো, নর্মাল হচ্ছে এগুলা যে এই কাজটা করো, এই যে দুই পাশে দুইজন বসে তোমার কি করো, মাঝখানে ব্যালেন্স করতেছে। ওকে, এই পাশে একজন বসছে, ধরো এই পাশে টম বসছে, এই পাশে জেরি বসছে, তোরা হচ্ছে ব্যালেন্স করতেছে, তো একজন নিচে নামতেছে আরেকজন উপরে উঠতেছে, যাই হোক এই হচ্ছে কথা। এখন এটা তো হচ্ছে যখন তুমি মানে ব্যালেন্স করতেছো দুই পাশে দুইজন, কিন্তু আমরা আমরা হচ্ছে এখন এখানে ব্যালেন্স করব না, আমরা কি করব, সাপোজ ধরো এটা হচ্ছে একটা গাছ, গাছ বা যে কোনো জিনিস, তারপর আমি কি করলাম, এখানে হচ্ছে তোমার দড়ি বা সোজা কথা হলো যে একটা ব্যান্ড টাইপের কিছু বানলাম, মানে রশির একটা মোটা বান্ডেল এখানে বানলাম। তারপরে কি করলাম, তারপরে ধরো এখানে তোমাকে তোমাকে হচ্ছে এই রশিটার মাথায় তোমাকে ধরাইলাম বা তোমার কোমরের সাথে বাঁধলাম, তারপর তোমাকে এই মানে ধাক্কা দিলাম। সোজা কথা হলো ধাক্কা এমন ভাবে জিনিসটা সেট করব যে তোমাকে সোজা কথা হলো যে এটার চারপাশে ঘুরাবে, এটা চারপাশে ঘুরাবে, এভাবে তোমাকে ঘুরাবে। ওকে, জাস্ট লাইক নর্মালি একটা জিনিস চিন্তা করো, ধরো একটা একটা গাছ হচ্ছে মাঝখানে আছে, এই ব্যাপারটা এরকম চিন্তা করো, একটা গাছ হচ্ছে এরকম আছে, এই গাছটার ধরো এই পাশে একটা কাঠের তক্তা দেওয়া। সোজা কথা হলো চিন্তা করো গাছটা হচ্ছে চারদিকে রোটেট করতে পারে, চারদিকে কি করতে পারে, রোটেট করতে পারে। এখন তুমি যদি গাছটা গাছটা চারদিকে রোটেট করতেছে, তার মানে তুমিও চারদিকে রোটেট করবা, তুমি যদি এখানে থাকো কি করবা, তুমিও চারদিকে রোটেট করবা। তাহলে দেখো এটা হচ্ছে তোমার মানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল তোমাকে দেখাইলাম, তার মানে কি তুমি এখানে ঘুরতেছো। এই সোজা কথা হলো এই যে তুমি ঘুরতেছো, কেন ঘুরতেছো, এক্স্যাক্টলি কিসের জন্য তোমার এখানে ঘূর্ণনটা হচ্ছে, কারণ এই যে তুমি ঘুরতেছো তোমার ঘূর্ণনটা কেন হচ্ছে সেই জিনিসটা এখন তোমাকে দেখাবো। তো খেয়াল করো, এই একটা অ্যাক্সিস ধরলাম এক্স ওয়াই, এই অ্যাক্সিসের চারদিকে তুমি ঘুরবা। এখন তোমাকে তো আমি থ্রি ডাইমেনশনাল দেখাতে পারতেছি না, তার মানে চিন্তা করো চারদিকে তুমি ঘুরতেছো, এই অ্যাক্সিসের মধ্যে একটা কাঠ বা তক্তা বসাই দিলাম, এই তক্তা দিয়ে তুমি চারদিকে ঘুরবা। এখন খেয়াল করো, তো তোমাকে ঘূর্ণনের জন্য কি করতে হবে, একটা বল প্রয়োগ করতে হবে, বাইরে থেকে একটা বল দিতে হবে, তারপর তুমি গাছের চারদিকে ঘুরতে পারবা। তো ধরলাম এই বরাবর আমি একটা বল দিলাম, এই অ্যাপ বল দিলাম। ওকে, এই অ্যাপ বল দিলাম, তারপর হচ্ছে এই যে কাঠ বা তক্তা, এটা হচ্ছে অক্ষ থেকে যে দূরত্বটা সেটা হচ্ছে ব্যাসার্ধ আর, তার মানে এখানে ওসি সমান হচ্ছে আর। তারপর এই যে বলটা দিলা অর্থাৎ এনসি, এনসি সমান হচ্ছে এফ, এফ পরিমাণ বল দিলাম। ওকে, আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছো, এনসি পরিমাণ বল দিলাম। এখন খেয়াল করো মজার জিনিসটা কি, তুমি আসলে কি পরিমাণ বল দিছো, অর্থাৎ সোজা কথা হলো এখান থেকে আমরা যে জিনিসটা বের করব সেটা তো আমরা আসলে টর্ক বা বলের ভ্রামক বের করব। তো এখন এখানে একটু খেয়াল করো, তুমি কি পরিমাণ বল দিছো তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা এখন এই যে অ্যাক্সিসটা আছে তার কেন্দ্র থেকে তুমি যেই পরিমাণ বল দিছো সেই বরাবর একটা লম্ব দূরত্ব টানবো। এই লম্ব দূরত্ব টানলাম, এটা মানে ওএন, ওএনটা হচ্ছে তোমার লম্ব দূরত্ব, তার মানে ওএন সমান হচ্ছে ডি, ওএন সমান ডি। ওকে, এখন খেয়াল করো মজার জিনিসটা একটু খেয়াল করো, ওএন সমান ডি, এটাও কিন্তু লম্ব দূরত্ব, তার মানে লম্ব টানছি, তার মানে এখন এখানে এখানে একটা জাস্ট লাইক ত্রিভুজ এরকম হইতেছে না, ত্রিভুজটা দেখো এটা হচ্ছে থিতা। তো আমি একটু আবার ড্র করি, ওসি এন, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে আর, এরকম হচ্ছে। একটু মজার জিনিস খেয়াল করো, তার মানে এটা হচ্ছে তোমার লম্ব দূরত্ব। তো এই বেসিক্যালি তোমার যে টর্কটা বা বলের ভ্রামকটা কতটুকু হবে সেটা ডিপেন্ড করবে এই লম্ব দূরত্বের উপর, মানে মেইনলি এই লম্ব দূরত্বটার উপর কিন্তু ডিপেন্ড করে। কিভাবে ডিপেন্ড করে খেয়াল করো। এখন এবার একটু আরেকটা চিত্রে আসি, লম্ব দূরত্বটা যত বেশি হবে, লম্ব দূরত্ব যত বেশি হবে তোমার হচ্ছে যে এই টর্কের মানটা তত বেশি হবে। কেন টর্কের মানটা বেশি হবে আমি একটু বলতেছি, খেয়াল করো। এখন এরকম যদি হয়,
এরকম যদি হয়, বলটা তুমি খুবই কম কোণে প্রয়োগ করতেছো, খুবই কম কোণ, মানে এখানে অ্যাঙ্গেলটা তো বড়, এটাকে আমি এরকম করে ফেললাম, অ্যাঙ্গেলটা কমায় ফেললাম, তার মানে দেখো থিতাটা কমে গেছে না? তার মানে আগে থিতার চেয়ে এখন থিতাটা কম, তার মানে থিতা যখন কমতেছে তোমার লম্ব দূরত্ব কিন্তু কমে যাচ্ছে। দেখো এটা লম্ব দূরত্ব এতটুকু, এটা ছিল এতটুকু, তার মানে থিতা যত কমে লম্ব দূরত্ব কিন্তু তত কমে যাবে। একটা লাইন লিখো, একটা লাইন লিখো, ওকে। থিতা যত কমে তোমার লম্ব দূরত্ব তত কমে, লম্ব দূরত্ব তত কমে, ওকে। তার মানে দেখো থিতা যত কমে লম্ব দূরত্ব তত কমে। এখন থিতা যদি কমতে 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 এমন হয়, অর্থাৎ তুমি যদি বলটাকে ঠিক অনুভূমিক অক্ষ বরাবর প্রয়োগ করো, ঠিক অনুভূমিক অক্ষ বরাবর প্রয়োগ করলে তখন কিন্তু থিতার মান হবে জিরো, লম্ব দূরত্ব হবে জিরো। তার মানে থিতা যত কম হবে লম্ব দূরত্ব তত কম হবে, লম্ব দূরত্ব যত কম হবে, লম্ব দূরত্ব যত কম হবে টর্কের মান তত কম হবে। ওকে, লম্ব দূরত্ব যত কম হবে তোমার টর্কের মান কি হবে? তত কম হবে। আচ্ছা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাওয়ার কথা, দেখা যাবে না কেন? তাহলে এখান থেকে খেয়াল করো, তার মানে তোমার এই টর্কের মানটা বাড়বে না কমবে সেটা বেসিক্যালি ডিপেন্ড করে লম্ব দূরত্বের উপর। তুমি যদি কম কোণে অ্যাঙ্গেলে বলটা প্রয়োগ করো তার মানে হচ্ছে তোমার এই লম্ব দূরত্বটা কি হবে? কম হবে। তাহলে এখান থেকে আমরা কি এটা বলতে পারি না, টর্ককে যদি তোমার টাউ দ্বারা প্রকাশ করা হয়, টাউ জাস্ট লাইক অনেকটা এরকম মতো আমাদের কানের চিহ্নের মতো টাউ দ্বারা যদি প্রকাশ করা হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি না এটা যে টাউ সমানুপাতিক থিতা সমানুপাতিক লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব তো লম্ব দূরত্বকে ধরো ডি, তার মানে এটাকে আমরা এখান থেকে বলতে পারি না। এই শর্তটা টর্কের ক্ষেত্রে দেখো তো, এই শর্তটা এখান থেকে কিন্তু আমরা বলতে পারি, এই শর্তটা তোমার মানে পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু খুবই বেশি, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। কারণ তোমাকে এখান থেকে বুঝতে হবে তুমি বল প্রয়োগ করতেছো ঠিক আছে, বাট বেসিক্যালি তোমার বলটা কতটুকু কার্যকর হবে সেটা ডিপেন্ড করে তোমার এই লম্ব দূরত্বের উপর। লম্ব দূরত্ব যত বেশি থিতা, অর্থাৎ থিতা যত বেশি লম্ব দূরত্ব তত বেশি, তোমার টাও তত বেশি হবে। বুঝতে পারছো? এটা কিন্তু তোমাকে একটু বুঝতে হবে, এই জিনিসটা বুঝতে হবে। তাহলে এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার। কারো প্রবলেম থাকলে আমাকে একটু জানাও, কারো প্রবলেম আছে কিনা। ওকে, তো আমি তাহলে এখান থেকে আমি হচ্ছে জাম্প করব। তাহলে দেখো এখান পর্যন্ত কারো প্রবলেম আছে কিনা। আশা করি কারো কোনো প্রবলেম নাই। এখন নেক্সট আমি এটা মুছে ফেলি, আমি এটা একটু মুছে ফেলি। তার মানে আমরা বলতে পারি টাউ ইকুয়াল টু ডি ইন্টু এফ, অর্থাৎ এই তোমার দেখো টর্কটা ডিপেন্ড করে দুইটা বিষয়ের উপর, তোমার এফটা তুমি কেমনে প্রয়োগ করতেছো আর হচ্ছে লম্ব দূরত্ব, এই দুইটা বিষয়ের উপর, আর কোনো কিছুর উপর কিন্তু তোমার ডিপেন্ড করে না। ওকে, ওকে, আর কোনো কিছুর উপর কিন্তু ডিপেন্ড করে না। এখন এখানে খেয়াল করো, এখানে এখানে হচ্ছে যেহেতু তোমার এই জিনিসটা ঘুরতেছে তার মানে এটা কি আছে? দিক আছে, তার মানে এখানে ক্রস প্রোডাক্ট অ্যাপ্লাই হবে। তাহলে আমরা ক্রস প্রোডাক্ট অ্যাপ্লাই করি, দেখো এখানে সাইন থিটা সমান বের করি, কারণ যেহেতু ঘুরতেছে তার মানে দিক আছে। সাইন থিটা সমান দেখো থিটা এর মুখের সামনে যেটা থাকবে সেটা হচ্ছে লম্ব, তার মানে ডি লম্ব আর অতিভুজ হচ্ছে তোমার আর। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না ডি ইকুয়াল আর সাইন থিটা? দেখো তো আমরা বলতে পারি কিনা যে ডি ইকুয়াল আর সাইন থিটা, জাস্ট এখান থেকে একটা থিটার সামনে যেটা থাকবে মুখের সামনে সেটা হচ্ছে লম্ব, তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি ডি ইকুয়াল আর সাইন থিটা। ওকে, ডি ইকুয়াল কি আর সাইন থিটা। ওকে, তারপরে একটু খেয়াল করো, আমরা আমরা কি করব, আমরা হচ্ছে এখানে টাউ এর জায়গায় ডি ইকুয়াল টু আর সাইন থিটা বসাইলাম ইনটু এফ বসাইলাম। ওকে, তার মানে টাউ এর জায়গায় কি বসাইলাম আমরা? আর সাইন থিটা বসাইলাম, আর হচ্ছে কি এফ এফ বসাইলাম। তার মানে এখান থেকে আমরা আলটিমেটলি কি বলতে পারি? আমরা বলতে পারি না তোমার আর এফ সাইন থিটা, বেসিক্যালি এটাই তো বলতে পারি, অর্থাৎ টাউ ইকুয়াল আমরা কি বলতে পারি? আর এফ সাইন থিটা। ওকে, তার মানে আলটিমেটলি আমরা টাউ ইকুয়াল টু বলতে পারি কি, তোমার এখান থেকে দেখো তো কি বলতে পারি। তার মানে আলটিমেটলি আমরা বলতে পারি আর, এটা কি বলতে পারি না? দেখো তো, যেহেতু আর এফ সাইন থিটা তার মানে এখানে ক্রস প্রোডাক্ট অ্যাপ্লাই করলাম। তাহলে এতটুকু পর্যন্ত যদি কারো প্রবলেম থাকে আমাকে একটু জানাও। আচ্ছা, যতটুকু বড় করে লিখতেছি তোমার ক্লিয়ার দেখা যাওয়ার কথা, হয়তো তোমার নেটে একটু প্রবলেম আছে। যাই হোক, দেখো এতটুকু পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে? আমাকে একটু জানাও যে কারো প্রবলেম আছে কিনা। তাহলে আমি এটা একটু মুছে ফেলবো, বা কারো প্রবলেম থাকলে আমাকে একটু জিজ্ঞেস করো।
আচ্ছা, কারো প্রবলেম নাই তো, আমি দেখতে পাচ্ছি যে কারো প্রবলেম নাই। ওকে, আচ্ছা আমি দেখতে পাচ্ছি প্রবলেম নাই, তাহলে আমি এটা মুছে ফেলবো, আশা করি কারো প্রবলেম নাই। ওকে, মুছে ফেললাম। এখন তোমাকে যদি টর্কের একক মাত্রা বের করতে বলে, তুমি সেটা আশা করি বের করতে পারবা, কারণ টাও ইকুয়াল টু পাইছো কি এফ আর, তার মানে একক বের করতে বললে নিউটন মিটার, মাত্রা বের করতে বললে ওই যে বলের মাত্রা বসাবা, তারপরে আর এর মাত্রা বসাবা, তার মানে তুমি একক মাত্রা বের করতে পারবা। এই জন্য আমি আর এটা দেখাচ্ছি না। ওকে, আমি আর তোমাকে টর্কের একক মাত্রা দেখাচ্ছি না আজকাল। আচ্ছা, এর আগে আমাকে একটু বলো তো, এই যে টর্কের টপিকটা ক্লিয়ারলি আগে কে কে বুঝতা, মানে আজকের আগে তুমি হচ্ছে ক্লিয়ারলি টপিকটা বুঝতা, কে কে বুঝতা যে আমি হ্যাঁ টর্কের টপিকটা আমি বুঝতাম, সেটা হচ্ছে আমার ভালো একটা নলেজ ছিল, এই টপিকটা কে কে ভালোভাবে বুঝতা? আচ্ছা, আমরা হচ্ছে আমাদের ক্লাসে প্রায় শেষ পর্যায়ে আছি, তার আগে তোমাকে আরেকটু আরেকটু জিনিস দেখাবো। আর হচ্ছে দুই একটা ম্যাথের কথা বলে দিবে, এগুলো তোমরা করবা, ওই ম্যাথগুলো আমার আর করানো লাগবে না, তুমি পারবা। আচ্ছা, খেয়াল করো। দেখো, একটু তিনটা জিনিস খেয়াল করো, এডমিশনে তুমি ভুল করবা। তিনটা সূত্র একটু খেয়াল করো, বি ইকুয়াল টু ওমেগা আর। ওকে, এটা গেল তোমার মানে রৈখিক ভরবেগের সাথে কণিক ভরবেগের সম্পর্ক। এখন রৈখিক মানে রৈখিক ব্যাগের সাথে কণিক ব্যাগের সম্পর্ক, এখন রৈখিক ভরবেগের সাথে কণিক ভরবেগের একটা সম্পর্ক আছে, সেটা কি? আচ্ছা, একটু খেয়াল করো তো, এল ইকুয়াল টু, এটা হচ্ছে তোমার কৌণিক ভরবেগ, এই সূত্রটা তোমাদেরকে পড়াই নেই, কিন্তু আমি ইনডাইরেক্টলি কিন্তু এই সূত্রটা পড়াইছি, দেখবা আমি কিভাবে বের করি, একটু খেয়াল করো। এল ইকুয়াল টু, সূত্রটা হচ্ছে তোমার আর, দেখো এটা হচ্ছে সূত্র, মানে তোমার কৌণিক ভরবেগ হচ্ছে রৈখিক ভরবেগ এবং তোমার ইয়ের যে ব্যাসার্ধের গুণফল। এখন দেখো, এই সূত্রটা তোমাকে আমি ইনডাইরেক্টলি পড়াইছি, কিভাবে পড়াইছি একটু খেয়াল করো। তোমাকে একটু আগে একটা সূত্র পড়াইছি না, এল ইকুয়াল টু আই ওমেগা, মনে আছে? এই যে পড়াইছিলাম যে তোমার ফি ইকুয়াল টু এম বি, তারপরে এম এর জায়গায় আই বসাইছি, বি এর জায়গায় ওমেগা বসাইছি, পড়াইলাম না রৈখিক ভরবেগ? খেয়াল করো, এই সূত্রটা কিন্তু পড়াই নাই, কিন্তু ইনডাইরেক্টলি তোমার কিন্তু এটা আমি পড়াইছি। ওকে, এই সূত্রটাকে ভাঙাও, এম বি। ওকে, এখন এখানে একটু খেয়াল করো, তাহলে ফি ইকুয়াল টু তুমি লিখলা কি, এম বি লিখলা। আচ্ছা, এম বি লিখলাম। এখন এখান থেকে দেখো তো, আমরা কোনোভাবে আমরা হচ্ছে আই ওমেগাতে আসলে ক্রস করতে পারি কিনা, যে মানে কোনোভাবে আমরা হচ্ছে আই ওমেগাতে ক্রস করতে পারি কিনা। তাহলে দেখো, তারপরে আমরা আমরা একটু চেষ্টা করি, এম বি ইকুয়াল টু পড়ছে হচ্ছে ওমেগা আর, আর একটু চেষ্টা করি দেখি ক্রস হয় কিনা। তারপরে আই ইকুয়াল টু, জড়তার ভ্রামকের সূত্র জানো, এম আর স্কোয়ার, এটা আমি পড়াই নাই, তারপরে এই দেখো এম আর স্কোয়ার লিখো, ওমেগা লিখো, তার মানে আই ওমেগা। দেখছো, আমি কিন্তু তোমাকে এল ইকুয়াল টু আই ওমেগা পড়াইছি, উপরের সূত্রটা কিন্তু পড়াই নাই, তার মানে ইনডাইরেক্টলি তোমাকে আমি ওই সূত্রটা কিন্তু পড়াইছি। ওকে, তো দেখো, এই যে কণিক গতির ক্ষেত্রে মজার জিনিস হচ্ছে, দুই একটা সূত্র পারলে তুমি সব কিছু ক্রস করে বের করতে পারবা, মানে চিন্তা করে। তো তোমাকে এই সূত্রটা কিন্তু আমি পড়াই নাই, বাট এটা কিন্তু পড়াইছি, এটা থেকে কিন্তু এটা বের করা যায়, এটা থেকে এটা বের করা যায়। ওকে, তো আশা করি এতটুকু বুঝতে পারছো। আচ্ছা, এখন আমাদের উদ্দেশ্য এটা না, এটা পড়ানো না, এখানে কি দেখাচ্ছি, তাহলে এটা গেল কি তোমার, এটা গেল হচ্ছে তোমার ইয়েটা, অর্থাৎ যে কৌণিক ভরবেগ গেল। এখন আমরা টর্কের ক্ষেত্রে কি দেখছি, টর্কের ক্ষেত্রে খেয়াল করো, টাও ইকুয়াল দেখছি, এরকম দেখছি না টর্কের ক্ষেত্রে, যে আর 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 এফ এর অর্থাৎ গুণফল ছিল। এখন এখান থেকে আসলে কি দেখাচ্ছি, মরাল অফ দ্য স্টোরি হচ্ছে, এই দুইটার ক্ষেত্রে আটটা থাকে আগে, এই দুইটার ক্ষেত্রে আটটা থাকে পরে, এটাই হচ্ছে মরাল অফ দ্য স্টোরি। তো তোমার যখন হচ্ছে অ্যাডমিশনে কোশ্চেন আসবে, এই প্রবলেমটা তোমাকে ফেস করতে হবে, অর্থাৎ এরকম একটা প্রবলেম তুমি ফেস করবা, তারা হচ্ছে এই বি এর সূত্রে আটটাকে আগে এনে দিবে, কি করবে, আটটাকে আগে এনে দিবে, তখন কিন্তু এটা কিন্তু মিথ্যা। কেন মিথ্যা? কারণ হচ্ছে ক্রস গুণন কিন্তু তোমার বিনিময় সূত্র মানে না, এটা আমরা জানি, তার মানে তো ওরা যদি হচ্ছে এই আটটাকে আগে এনে দেয়, তখন কিন্তু আসলে এটা হবে না। ওকে, এই জিনিসটা একটু খেয়াল করবা, অ্যাডমিশনে এই জিনিসটা তোমার ভুল করার অনেক সম্ভাবনা আছে। আচ্ছা, এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো, কারো প্রবলেম থাকার কথা না। তারপর হচ্ছে আমরা
তো আমরা আমরা হচ্ছে আমাদের এই যে চ্যাপ্টার 4 অর্থাৎ নিউটনিয়ান বলবিদ্যা, আমি জানি না আসলে মানে কতটুকু তুমি বুঝতে পারছো বা আমি তোমাকে কতটুকু বুঝাইতে পারছি আমি আসলে জানি না। তো আশা করি তুমি যতটুকু পড়াইছি তুমি ভালোভাবে বুঝছো, ভালোভাবে বোঝার চেষ্টা করছো। তারপরও এতটুকু পর্যন্ত হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এতটুকু তোমার লাগবে, আমি তোমাকে পড়াচ্ছি, ওকে এতটুকু পড়াইলাম, বাট তুমি আসলে কতটুকু আর্ন করতে পারছো সেটা আমি জানি না। তবে যতটুকু আর্ন করতে পারছো সেটা হচ্ছে, সেটা তোমার অ্যাডমিশন হচ্ছে অনেক কাজে দিবে। যদি যারা হচ্ছে রেগুলার নোট করছো, ক্লাস করছো, সে তারা হচ্ছে অনেক অনেক বেশি ভালো করবা। এখন আর হচ্ছে এই খেয়াল করো, এই যে আজকে যে সূত্রগুলো পড়াইলাম, কৌণিক গতির যে সূত্রগুলা, এগুলা দিয়ে অ্যাডমিশন অনেক কোশ্চেন আসে। তো তোমার কাজটা কি? তোমার কাজ হচ্ছে তোমার কাছে যে গাইড বুক আছে বা আমির হোসেন স্যারের যে বই আছে, সেখানে কৌণিক গতির যে ছোট ছোট ম্যাথগুলো আছে, ছোট ম্যাথ কিভাবে বুঝবা? নর্মালি এই আঙ্গুল দেখতেছো পাঁচটা, নর্মালি এই 3 আঙ্গুলের হিসাব করবা, 3 আঙ্গুল কতটুকু জায়গা মারে এটা হিসাব করবা। বা কারো আঙ্গুল যদি একটু ছোট হয় তারা 4 আঙ্গুল হিসাব করবা কতটুকু জায়গা মারে। যদি তুমি বুঝতে না পারো কোনটা বড় ম্যাথ ছোট ম্যাথ, 3 আঙ্গুল যতটুকু জায়গা মারতেছে সেটা মনে করবা ছোট ম্যাথ, ওইটা করবা। এখন ক্যালকুলেশন একটু কঠিন হলেও করবা, টিচাররা ক্যালকুলেশন চেঞ্জ করে দিবে অ্যাডমিশনে। বা তুমি 4 আঙ্গুল দিয়ে হিসাব করতে পারো যদি কারো আঙ্গুল ছোট হয়। এখন একটু খেয়াল করো, তো এই যে কৌণিক গতির যে ম্যাথগুলো আছে এগুলো একটু প্র্যাকটিস করবে, এগুলো তোমার অ্যাডমিশন আসবে। আমি আজকে প্র্যাকটিস করাইতাম কিন্তু আমাদের লাইভটা মোটামুটি 1.5 ঘন্টার উপর হয়ে গেছে। তো এই জন্য হচ্ছে আমি হচ্ছে লাইভটা শেষ করে দিব। তো তোমরা হচ্ছে যে কাজটা করবা, কৌণিক গতির ম্যাথগুলো প্র্যাকটিস করবা। আর হচ্ছে ওই যে একটা বিদঘুটে বক্স আছে, ওই বক্সটা থেকে যতটুকু পারো মুখস্থ করবা। তো আমাদের নিউটনীয় বলবিদ্যা আমরা হচ্ছে আজকে এখানে শেষ করলাম। আমরা হচ্ছে আগামী অর্থাৎ নেক্সট ক্লাসে আমরা হচ্ছে অর্থাৎ চ্যাপ্টার 5 থেকে শুরু করব। আর হচ্ছে যে আসলে ক্লাস কি পাবলিকলি হবে না প্রাইভেটে হবে সেটা হচ্ছে ইনশাল্লাহ আগামীকালকে বিকেলের মধ্যে আমি চেষ্টা করবো জানাই দেওয়ার। তো বিকেলের মধ্যে তোমাদের জানাই দিব ইনশাল্লাহ। আমি অবশ্যই চেষ্টা করবো যে যাতে ভালো কোনো নিউজ নিয়ে আসতে পারি। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবা।